আমার কাছে পৃথিবীতে ঘুমের মতো শান্তির আর কিছুই নাই। তাই তো সবচেয়ে বেশি ঘুমাতে ভালোবাসি। আর অবসর সময় হলেই শুধু এই গানটা গাই। ঘুম ভালোবাসি রে, আমি ঘুম ভালোবাসি রে। মাফ করবেন, এর থেকে বেশি পাই না। আজও তার ব্যতিক্রম হলো না। সকালবেলা খুব আরাম করে ঘুমাচ্ছি, হঠাৎ মনে হলো কে যেন আমার কম্বল ধরে টানাটানি করছে। কিন্তু তাতে কি, ঘুম পাগল মানুষের শুধু কম্বল টানলে কি আর ঘুম ভাঙে? আমি আবার কম্বলটা ভালোভাবে গায়ে জড়িয়ে ঘুমাতে লাগলাম। কিন্তু না, এবার মনে হলো আমার উপর ভূমিকম্প শুরু হয়ে গেল। কারণ কে যেন আমার কম্বল সহ সারা শরীর ঝাঁকাতে লাগলো। তাই আর কোনো উপায় না পেয়ে আমার আরামের ঘুম হারাম করে চোখ দুটো খুললাম সেই মহামানবটিকে দেখার জন্য, যে কে সেই ব্যক্তি যার আমার ঘুমের সাথে এত শত্রুতা, যার জন্য এত সকালের আরামের ঘুম ভাঙিয়ে দিল। আর আমি চোখ খুলে যাকে দেখলাম, মনে মনে আমিও তাকে আশা করেছিলাম। কারণ এত সকালে আমার ঘুম তাকে ছাড়া আর কেউ ভাঙাতে আসবে না। আর সেই মহান ব্যক্তিটি আর কেউ না, আমার একমাত্র চাচাতো বোন রুহি। আমার ছোট চাচার অতি আদরের বাদর মেয়ে। সবসময় আমার পেছনে লেগেই থাকে। আমি রুহির দিকে তাকিয়ে দেখে আমার দিকে তাকিয়ে 32 পাটি দাঁত বের করে হাসতেছে। আর আমি ওর দিকে তাকাতেই রুহি বলল, গুড মর্নিং রোদ্র ভাইয়া। ব্যাড মর্নিং। আমার এইভাবে বলা দেখে রুহি হাসতে হাসতে বলল, ব্যাড মর্নিং কেন হবে রোদ্র ভাইয়া? ওয়েকিং আপ ইন দ্য মর্নিং ইজ এ গুড ফর হেলথ। সকালে ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের জন্য ভালো। এটা কি তুমি জানো না, নাকি নতুন করে শেখাতে হবে তোমাকে? রুহির কথা শুনে আর রাগী চেহারা দেখে উল্টো আমি চুপ হয়ে যাই। কারণ এই মেয়েকে কিছু বললেই আমার ঘরে আমার নিজেরই জায়গা হবে না। তাই চুপ থেকে ওর কথা শোনাই এখন বুদ্ধিমানের কাজ। তখন আমি বললাম, রুহি বোন আমার, আমি তো 2 বছরের বড়। তাহলে তুই আমাকে রৌদ্র ভাইয়া কেন বলিস? শুধু ভাইয়া বলে ডাকবি। তুই জানিস বড়দের নাম ধরে ডাকতে নেই। এখন বল, আমাকে কেন ডাকতি এত সকাল সকাল? আমার কথাটা মনে হয় রুহির খুব বেশি ভালো লাগেনি, কারণ ওর মুখে সেটা ফুটে উঠেছে। তখন রুহি বলল, বেশি বেশি করলে কিন্তু ভালো হবে না, বলে দিলাম। এখন তো রুদ্র ভাইয়া বলে ডাকি, পরে শুধু নাম ধরে ডাকবো। আর এখন তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নাও, একটু পরে আমি তোমার সাথে ভার্সিটিতে যাব। তাই দেরি করবে না, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমিও রেডি হয়ে আসছি। কথাটা বলে রুহি হন হন করে আমার রুম থেকে বেরিয়ে গেল। আর আমি বাধ্য ছেলের মতো চলে গেলাম ফ্রেশ হতে। এখন চলেন, ফ্রেশ হতে হতে আপনাদের সাথে পরিচয় পর্বটা সেরে নেই। আমি রৌদ্র আহমেদ, বাবা মায়ের একমাত্র ছেলে। এবার অনার্স প্রথম বর্ষের স্টুডেন্ট। আমার মা একজন গৃহিণী আর বাবা একজন ব্যবসায়ী। আমার আব্বুরা হলেন 2 ভাই, আর তারা 2 ভাই একসাথে মিলেই ব্যবসা করেন। আমার আব্বু বড় আর আমার চাচু হলেন ছোট। অন্যদিকে রুহি, পুরো নাম জান্নাতুল রুহি, কিন্তু সবাই রুহি বলেই ডাকে। আমার ছোট চাচুর একমাত্র মেয়ে। আর আমাদের পরিবারের সবার চোখের মণি হলো রুহি। রুহি এবার ইন্টার প্রথম বর্ষে পড়ে। লেখাপড়া খুব মেধাবী আর মাশাআল্লাহ দেখতেও পরীর মতো সুন্দর। রুহি আর আমরা একই বিল্ডিংয়ে থাকি। ওরা থাকে উপরতলায় আর নিচতলায় আমরা থাকি। আর বাসাটা আমার আব্বু আর চাচু দুজনে মিলেই করেছে। রুহি আমার সাথে এখন যেমন ব্যবহার করে আগে কিন্তু তা করতো না। আগে আমাকে ভাইয়া বলে ডাকতো, আমাকে ভয়ও পেত। কিন্তু ক্লাস 10 থেকেই রুহি আমার ব্যাপারে বেশ পরিবর্তন হয়। নাম ধরে ডাকে, সবসময় আমার কাছে আসতে চায়, আমাকে চোখে চোখে রাখার চেষ্টা করে। প্রথম দিকে ওকে কিছু বলেছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। উল্টো ওর জন্য ঘরে আমার 2 দিন ভাত বন্ধ ছিল। তাই এখন আর ওকে কিছু বলি না, আর যতটুকু সম্ভব দূরে থাকার চেষ্টা করি। আপনার সাথে কথা বলতে বলতে আমি রেডি হয়ে নাস্তা করতে চলে আসছি। আমাকে আসা থেকে আম্মু বলল, এতক্ষণে আসার সময় হলো তোর? কত ঘুমাস তুই, হ্যাঁ? তাড়াতাড়ি খেয়ে রুহিকে নিয়ে ভার্সিটি যা। কোথায় আর ঘুমাতে পারলাম? তোমাদের আদরের মেয়ের জন্য কি আমি ঘুমাতে পারি নাকি? সব সময় আমার সব কাজে এসে বাধা দেয়। চুপ! আমার মেয়েটাকে নিয়ে আর একটা বাজে কথা বলবি না। এমন লক্ষ্মী একটা মেয়ে আর কোথায় আছে? ওকে যদি কিছু বলছিস তাহলে কিন্তু তোর খবর আছে বলে দিলাম। রুহি যা বলবে সব শুনবি। আচ্ছা আম্মু, এটা কোনো কথা হলো? আমি বড় হয়ে কেন ওই পিচ্ছিটার কথা শুনতে যাব? শুধু বয়সে বড় হলে হয় না, বুদ্ধি লাগে, যেটা তোর থেকে আমাদের রুহির অনেক বেশি আছে। তাই তুই রুহির কথা শুনবি। আম্মু কথাটা শেষ না করতেই রুহি পেছন থেকে এসে বলল, তুমি একদম ঠিক বলেছো বড় মা। শুধু বড় হলেই হয় না, একটু বুদ্ধিও হওয়া লাগে। আর এমনিতেও লম্বা মানুষের বুদ্ধি হাঁটুর নিচেই হয়, যেমনটা তোমার ছেলে। একদম ঠিক বলছিস তুই, মা। বলেই আম্মু আর রুহি হাসে থাকে। এখন আপনারা দেখলেন তো এই বাড়িতে কার বেশি দাম। তাই আমিও আর কিছু না বলে তাড়াতাড়ি খেয়ে ব্যাগটা নিয়ে বাইরে চলে আসি। আমি বাইরে এসে বাইকটা স্টার্ট করতেই রুহি আসে। তারপর রুহি বাইকে উঠে বসতেই আমি বললাম, আয় পেয়েছি, বাইকের মাঝখানে গ্যাপ রাখবি, একদম চেপে বসবি না, বলে দিলাম। ওই,
আমি পিচ্ছি নাকি বড় সেটা সময় হলে তোমাকে বুঝিয়ে দেব। আর আমি কিভাবে বসবো সেটা তোমাকে বলতে হবে না। এখন সোজা হয়ে বাইক চালাও, আর ঘাড় এদিকে ওদিকে সেদিকে ঘোরানো খবর আছে কিন্তু তোমার তাহলে। আমি আর কিছু না বলে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম ভার্সিটির উদ্দেশ্য। আর বাইক নিয়ে একটু যেতেই রুহি আমাকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলো। আসলে আমি জানতাম ও এমনটাই করবে, তাই আমি খুব জোরে বাইক টান দিই। আর কিছুক্ষণের মধ্যেই আমরা ভার্সিটি চলে আসি। আর আমি যখন রুহিকে নামিয়ে ক্যাম্পাসের দিকে যাচ্ছি, তখন রুহি বলল, এ দাঁড়াও, কথা আছে, শুনে যাও। আমি রুহির ডাক শুনে পেছনে ফিরে দেখি রুহি আগে জায়গায় দাঁড়িয়ে আমাকে ডাকছে। আর রুহি আমাকে এমনভাবে ডাকছে দেখে অনেকেই আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। এখানে তাদেরই বা দোষ কোথায়? রুহি আমাকে এমনভাবে ডাকলো যেন আমি ওর জামাই লাগে। তখন আমি রুহির কাছে গিয়ে বললাম, আয় পিচ্ছি, আমি তোর ভাইয়া লাগি, এটা ভুলে যাস না। আর কলেজে আসলে আমাকে ভালো করে সম্মানের সাথে ভাইয়া বলে ডাকবি। দেখেছিস তোর এইভাবে ডাকা দেখে সবাই কেমন করে আমার দিকে তাকিয়ে আছে। কিন্তু আমার এই রাগ দেখানো মনে হয় না রুহির ওপর কোনো প্রভাব ফেলেছে। উল্টা রুহি আমাকে রাগ দেখিয়ে বলল, কে কিভাবে তোমার দিকে তাকিয়ে আছে বা থাকে তা জানার দরকার আমার নেই। শুধু এটা মনে রেখো, ভার্সিটি এসে যা ইচ্ছে তাই শুরু করতে যেও না। কারণ এটাও মনে রেখো, আরও দুটো চোখ আছে কিন্তু, যে তোমার উপরে নজর রাখে। ওই তুই কি আমাকে একটু শান্তিতে থাকতে দিবি না? বাসায় সারাক্ষণ আমাকে জ্বালাস, আবার ভার্সিটি আসলেও তুই এখানে এসেও আমাকে জ্বালাস। তুই আর আমাকে কত জ্বালাবি? আমার এমন মলিন মুখ দেখে রুহি মুচকি এসে বিড়বিড় করে বলল, তোমাকে তো আমি সারাদিনই জ্বালাবো, তবে সেটা রোমান্টিক জ্বালাতো। আমি রুহির কথা কিছু বুঝতে না পেরে বললাম, ওই বিচ্ছি, বিড়বিড় করে কি বলিস? যা বলার স্পষ্ট করে বল। ওই, আমি এত কিছু জানি না। তোমাকে বলেছি ভার্সিটিতে ভালোভাবে চলতে, তাই করবে। আর আমার কথার কোনো উল্টোপাল্টা হলে সোজা বড় আব্বু আর বড় আম্মুর কাছে বিচার দেবো, তখন বুঝবে মজা। ঠিক আছে, ভালোভাবে চলবো। এবার তো শান্তি হলো। আমি আর রুহি যখন কথা বলছি তখন রুহির বান্ধবী নিশি আমাদের কাছে আসে। আর নিশি আমার কাছে এসে বলল, আরে রুদ্র ভাইয়া, কেমন আছেন? এই তো আমি ভালো আছি, তুমি কেমন আছো নিশি? জি ভাইয়া, আমি ভালো আছি। ভাইয়া, আজকে কিন্তু আপনাকে অনেক সুন্দর লাগছে। তাই নাকি? তাহলে আগে মনে হয় আমাকে দেখতে ভালো লাগেনি। না, আমি ঠিক তা বলিনি। আপনাকে তো সব সময় দেখতে সুন্দর লাগে, তবে আজকে একটু বেশি সুন্দর লাগছে, মানে ক্রাশ খাইছে বলতে পারেন। আমার আর নিশির কথা বলা দেখে রুহির আগে লাল হচ্ছিল, কিন্তু মুখে কিছু বলছিল না। তবে নিশি শেষের কথাটা শুনেই রুহি চিৎকার করে বলল, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমার না ক্লাস আছে? আর তুই তুই কেমন রে নিশি? যাকে দেখিস তাকে দেখেই ক্রাশ খাস? ভুলে যাস না, রৌদ্র তোর ভাইয়া হয়। রুহির রাগ দেখে আমার কেন জানি হাসি পাচ্ছিল। আর আমি তখন মিটমিট করে হাসতেছিলাম। আর আমার হাসি দেখে রুহি বলল, তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো? যাও বলছি এখান থেকে, তোমাকে তো আমি পরে দেখে নিব। কথাটা বলেই রুহি নিশির হাত ধরে টানতে টানতে সেখান থেকে চলে গেল। আর আমিও সেখান থেকে হাসতে হাসতে আমার ক্যাম্পাসে চলে আসলাম। আসলে আমার আর রুহির কলেজ আর ভার্সিটি একসাথে, আর এজন্যই রুহি আমার উপর নজর রাখতে সুবিধা হয়। তবে মাঝে মাঝে আমার ওর পাকড়ামিগুলো ভালোই লাগে। আর এভাবেই সারাদিন ক্লাস করে আমার আর রুহির ছুটি হলে আমরা একসাথে বাসা চলে আসি। তবে আসার সময় রুহির মুখটা কেমন যেন ফুরিয়ে রেখেছে। আমার সাথে তেমন কথা বলিনি। আমি বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে রুমে গিয়ে শুয়ে থাকি। আমি রুমে গিয়ে শুয়ে শুয়ে মোবাইল চালাচ্ছি, এমন সময় রুহি আমার রুমে আসে। আর আমার রুমে এসে রুহি বলল, তুমি আজকে নিশির সাথে কথা বললে কেন? আরে আমি কোথায় কথা বললাম? তোর বান্ধবী নিজে এসে তো বলল। ও বললো বলে তুমিও ওর সাথে হেসে হেসে কথা বলতে হবে নাকি? আরে পিচ্ছি, তুই রেগে যাচ্ছিস কেন? আর কথা বলে সমস্যা কি? আমার কথা শুনে রুহি বলল, তুমি সবার সাথে কথা বলো, আমার কোনো সমস্যা নেই, তবে কোনো মেয়ের সাথে কথা বলবে না। তুমি কোনো মেয়ের সাথে কথা বললে আমার শরীরটা জ্বলে যায়। তাই তোমাকে বলছি, এমন কিছু করো না যাতে আমার রাগটা কন্ট্রোল করতে না পারি। ওই পিচ্ছি, তুই এমন করে কথা বলছিস কেন? আমি কিন্তু তোর ভাই হই, ভুলে যাস না। তাই মাথায় অনুচিন্তা থাকলে এসব ঝেড়ে ফেল। মাথায় যা আছে কোনো কিছুই ঝেড়ে ফেলবো না, আরো ভালো করে মাথায় লোড করে নেব। আর তো পিচ্ছি পিচ্ছি করো না, ঠিক আছে? আজকে বিয়ে করো, 1 বছর পরে তোমাকে বাবা বানিয়ে দিতে পারবো। বলেই রুহি দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। আর আমি শুধু ভাবছি রুহি আমাকে এগুলো নিজেদের ভিতরেই সবকিছু হয়ে যাবে। তাদের কথা শুনে আমি বললাম, আরে তোরা কি বলিস এসব? আমার ওপর নজর রাখে মানে? আর কেই বা নজর রাখে? আর নিজেদের ভিতর সব হলে কি ভালো হবে? কি আবার তোর নিজের চাচাতো বোন রুহি, তুই কি ভাবিস আমরা কিছু বুঝি না? আমার মনে হয় রুহি তোকে ভালোবাসে, তাই তো কলেজে এসে নিজের ক্যাম্পাস বাদ দিয়ে সারাদিন আমাদের ক্যাম্পাসে এসে ঘুরঘুর করে। আর সব থেকে বড় কথা, তোর ওপর সবসময় নজর রাখে।
সেটা তুই না বুঝলেও আমরা বেশ ভালোভাবেই বুঝে গেছি যে রুহির মনে তোকে নিয়ে কিছু চলছে। ওদের কথা শুনে আমি তো পুরো অবাক হয়ে গেছি। আমি ভাবছি ওরা হয়তো বিষয়টা বুঝতে পারেনি, কিন্তু না, এরা দেখি আমার সাথে বেশি লক্ষ্য রাখে রুহির ওপর। তখন আমি বললাম, আরে তোরা এগুলো কি বলিস? তোরা যা ভাবছিস ব্যাপারটা মোটেও তা না। আর রুহি আমার চাচাতো বোন, ওকে নিয়ে আমার মনে এরকম কোনো চিন্তা নাই। তাই তোরা এই বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেল। এরকম এটা সবাই বলে, পরে ঠিকই আবার প্রেমে হাবুডুবু খায়। আর রুহি যদি তোকে ভালোবাসে তাহলে তোর ওকে ভালোবাসতে সমস্যা কোথায়? রুহি দেখতে সুন্দরী, আমাদের ক্যাম্পাসের সেরা সুন্দরীর মধ্যে একজন। আমি বলি কি, তুইও একটা চান্স নিয়ে নে। তোরা শুধু শুধু ভুলভাল বকছিস। রুহির মনে এরকম কোনো চিন্তা নাই যেমনটা তোরা ভাবছিস। আর যদি থেকেও থাকে তবুও আমার কিছু করার নাই, কারণ আমি কখনো আমার পরিবারকে কষ্ট দিয়ে কিছু করতে পারবো না। আমার কথা শুনে শিমুল হাসতে হাসতে পড়ল। আমরা যেটা ভাবছি সেটাই ঠিক। আর তুই যদি রুহির সাথে কোনো সম্পর্কে জড়াতে না চাস তাহলে আমাকে একটা চান্স দিয়ে দে। আর রুহির মতো এমন সুন্দরী একটা মেয়ে পেলে বেটা লাইফটা সেট হয়ে যাবে। শিমুলের কথা শুনে মেজাজটাই খারাপ হয়ে গেল। এখানে আসলাম ওদের সাথে আড্ডা দিয়ে মন ভালো করার জন্য, কিন্তু ওরা ওটা মন আরও খারাপ করে দিল। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে, নে তুই চান্স। আমি কি না করেছি নাকি? রুহি যদি রাজি থাকে তাহলে তুই গিয়ে প্রেম কর, তাতে আমার কিছু বলার নাই। এবার হলো নাকি আরও কিছু বলবি? আমার এভাবে রেগে যাওয়া দেখে শিমুল বলল, আরে বেটা, আমি তো তোর সাথে মজা করছি, তুই এত রেগে যাচ্ছিস কেন? আর তোর এই রেগে যাওয়ার মানেটা কিন্তু অন্য কিছুর ইঙ্গিত করে। সত্যিটা বলে ফেল, তোকে ট্রিট দিতে হবে না। ধুর, তোদের সাথে আড্ডা দিতে আসাটাই ভুল হয়েছে। এমনিতেই মন ভালো না, তোরা দিলি আরও খারাপ করে। গেলাম আমি, থাক তোরা। বলে সেখান থেকে রাগ দেখিয়ে বাসা থেকে যাওয়া শুরু করলাম। ওরা অবশ্য পেছন থেকে অনেকবার ডেকেছে, কিন্তু আমি কোনো উত্তর দিইনি। বাসায় আসার সময় দোকান থেকে চকলেট খেতে খেতে বাসায় আসি, যাতে মুখ থেকে সিগারেটের গন্ধ না আসে। আমি বাসার ভিতর আসতে নাকের মতো কেমন জানি বিরিয়ানি একটা গান আসতেছে, আর গন্ধ সুখে জিভে জল এসে গেছে। তখন আমি আম্মুকে বললাম, আম্মু, বাসায় আজকে বিরিয়ানি বিরিয়ানি গ্রান আসতেছে। আজকে বিরিয়ানি রান্না করতেছি, তোর প্রিয় খাবার। এখন যা গিয়ে পড়তে বস, রান্না হলে খাবি। বিরিয়ানির কথা শুনে যেন আনন্দে আমার মনটা নেচে উঠল। তাই এক প্রকার নাচে নাচে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে পড়তে বসলাম। আর বেশ কিছুক্ষণ পরে খাওয়ার জন্য নিচে থেকে ডাক পড়লো। আমি ডাক পাওয়ার সাথে সাথে নিচে গিয়ে দেখি চাচা চাচি আপু আম্মু সবাই ডাইনিংয়ে বসে আছে, শুধু রুহিকে দেখছি না। আমি এত কিছু চিন্তা না করে যে খাবারের জন্য চেয়ার টেনে বসলাম, তখন আম্মু বলল, রৌদ্র, তুই একটু পরে খেতে বস। আগেই খাবারটা রুহিকে গিয়ে ওর রুমে দিয়ে আয়। ওর নাকি হাত কেটে গেছে, তাই এখানে আসেনি। তাই তুই নিয়ে এগুলো রুহির রুমে দিয়ে আয়। রুহি রুমে বসেই আস্তে আস্তে খাবে। আচ্ছা আমি আগে খেয়ে নিই, তারপর ওকে দিয়ে আসবো, আমার খুব ক্ষুধা লাগছে। না, আগে আমার রুহিমাকে দিয়ে আয়, তারপর তুই খাবি। যা এখনই। আমার কিছু না বলে আমার হাত থেকে খাবার বাড়িতে নিয়ে রুহির বাসায় যেতে থাকি, কারণ আমি জানি রুহিকে যতক্ষণ পর্যন্ত খাবার না দিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত আমার কপালে খাবার জুটবে না। তাই মাঝে মাঝে ইচ্ছে হয় ওই রুহিকে আমার আপু আমার গলায় ঝুলিয়ে দিয়ে আমি বনবাসে চলে যাই। আমি রুহিদের রুমের সামনে এসে কলিং বেল বাজাতেই রুহি এসে দরজা খুলে দিল। আর রুহি আমার হাতে খাবারের বাটি দেখে কিছু না বলে একটা হাসি দিয়ে নিজের রুমে চলে গেল। আমি খাবারগুলো নিয়ে ওর রুমে আসলাম আর রুহিকে বললাম, রুহি এই নে তোর খাবার। তোর নাকি হাত কেটে গেছে, তুই চামচ দিয়ে আস্তে আস্তে খা, আমি গেলাম। আমার কথা শুনে রুহি বলল, একটু দাঁড়াও, আমার একটা কথা আছে, রাখবে প্লিজ? কি কথা বল সরি, রাখার মতো হলে রাখবো। আমার হাতটা কেটে গেছে আর চামচ দিয়ে খাইতে আমার ভালো লাগে না। তুমি একটু আমাকে নিজের হাতে খাইয়ে দাও না প্লিজ। রুহির কথা শুনে আমার কি করা উচিত বুঝতে পারছি না। তখন আমি বললাম, এইটা আমি পারবো না। আর এখন তুই ছোট নাই, বড় হয়েছিস। কেউ যদি এসে দেখে আমি তোকে খাইয়ে দিচ্ছি তাহলে অন্য কিছু ভাবতে পারে। তাই তুই নিজে চামচ দিয়ে আস্তে আস্তে খা, আমার কিছু করার নাই। কথাটা বলে যে আমি রুহির রুম থেকে বেরিয়ে যাচ্ছি, তখন রুহি চিৎকার করে আমাকে বলল, রুদ্র, তুমি যদি আমাকে নিজের হাতে খাইয়ে না দাও তাহলে কিন্তু বেশি ভালো হবে না, বলে দিলাম। রুহির কথা শুনে আমি রুমের বাইরে যেতে গিয়েও থেমে যাই আর পেছন ফিরে রুহিকে বললাম, ভালো হবে না মানে? মানে কি করবি তুই? হ্যাঁ যা, তুই যা খুশি কর, আমি কাউকে ভয় পাই না। ওটো রাগ দেখেই বললাম। কথাটা বলে যেই আমি রুহি রুম থেকে বেরিয়ে যেতে থাকি, ঠিক তখনই রুহি দৌড়ে এসে আমার সামনে দাঁড়ায় আর আমার হাত ধরে রাগী কণ্ঠে বলে, দেখো রুদ্র ভাইয়া, আমি বয়সে তোমার ছোট হতে পারি, কিন্তু আমার রাগটা কিন্তু তোমার চাইতে বেশি, যেটা তুমি আমার চাইতে ভালো করে জানো। আর আজ আমি ইচ্ছে করে নিজের হাতটা
কেটেছি শুধুমাত্র তোমার হাতে খাবো বলে। এখন যদি তুমি আমাকে না খাইয়ে চলে যাও তাহলে আমি আমার হাত আবার কাটবো, বলে দিলাম। রুহির কথা শুনে আমি যেন নির্বাক হয়ে গেছি। কি বলবো ওকে? আমি জানি রুহি আমাদের পরিবারের সবচেয়ে আদরের, তাই একটু বেশি জেদিও। আর ও যখন যা চায় তাই দেওয়ার চেষ্টা করে সবাই, তাই বলে আমার জন্য নিজের হাত কেটে ফেলবে, এটা খুব বেশি হয়ে গেল। তখন আমি ওকে বললাম, রুহি, সব কিছুর একটা লিমিট আছে, আর তুই কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করতেছিস। আর কার কাছে বলে নিজের হাত কাটতে গেলি? আর যদি চাচা চাচি জানতে পারে আমার জন্য তাদের মেয়ে তার হাত কেটেছে, তাহলে তারা আমাকে কি মনে করবে? একবার ভেবে দেখেছিস? তাই তোকে ভালো করে বলছি, এরকম পাগলামি আর করিস না প্লিজ বোন। স্বাভাবিকভাবে বললাম যাতে বুঝতে পারে, কিন্তু কথায় আছে না, চোর শুনে না ধর্মের কথা। রুহির ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। সে উল্টো আমাকে ধমক দিয়ে বলল, আমি কি তোমার কাছে এত নীতিবাক্য শুনতে চেয়েছি? আর আব্বু আম্মু কি ভাববে সেটা পরে বোঝা যাবে। এখন বলো, তুমি আমাকে খাইয়ে দিবে নাকি চাকুটা এনে কাজে লেগে যাব? আর তুমি তো জানো আমি যা বলি তাই করি। রুহির কথা শুনে বুঝে গেলাম ওকে না খাইয়ে দিলে আমাকে এখান থেকে ছাড়বে না। আর ওকে দিয়ে বিন্দু পরিমাণও বিশ্বাস নেই, কারণ আবার যদি হাত কেটে বসে তাহলে আবার বিপদ হয়ে যাবে। তাই ওকে যত তাড়াতাড়ি খাইয়ে দিয়ে এখান থেকে কেটে পড়লেই বাঁচি। তখন আমি বললাম, ওই শাকচুন নেই, একদম কাছে আসবি না, সামনে থেকে গিয়ে বিছানায় বস, আমি হাত ধুয়ে আসি। তোকে তো আবার খাওয়াতে হবে, না হলে আমার কি আর রক্ষা আছে? রাগে তাদের দাঁত চেপে পড়লাম। কথাটা বলে যখন ওয়াশরুমে যাচ্ছি হাত ধোয়ার জন্য, তখন পেছন থেকে রুহি হাসতে হাসতে বলল, ওরে বাবা, আমার জামাইটা কত কিউট করে রাগ করে। ওই কি বললি তুই? কিছু না, বলছি তাড়াতাড়ি হাত ধুয়ে আসো, আমার খিদে লেগেছে অনেক। আমি আর কিছু না বলে ওয়াশরুমে চলে যাই, আর সেখান থেকে হাত ধুয়ে এসে রুহিকে খাইয়ে দিতে থাকি। আর রুহি খুব খুশি মনে আমার হাতে খাবার খাচ্ছে আর মিটমিট করে হাসতেছে। রুহির হাসি দেখে আমার মাথায় একটা বুদ্ধি আসে ওকে একটু সাহায্য করার। আর তাই আমি ইচ্ছে করে ওকে বড় বড় লোকমা ওর মুখে দিচ্ছিলাম। আর রুহি এত বড় লোকমা মুখে নিয়ে গাল ফুলিয়ে বসে আছে, না পারছে গিলতে, না পারছে চাবাতে। তখন আমি বললাম, ওই এভাবে গাল ফুলিয়ে বসে আছিস কেন? তাড়াতাড়ি গিলে আমাকে উদ্ধার কর। আমার কথা শুনে রুহি কোনো উত্তর করতে পারছে না, কারণ ওর মুখে তখনও খাবার ভর্তি। তখন রুহি মুখে খাবারগুলো আস্তে আস্তে শেষ করে আমাকে বলল, আমি জানি তুমি আমাকে ইচ্ছে করে এত বড় বড় লোকমা মুখে দিচ্ছ যাতে আমার খাবার খেতে কষ্ট হয়। তুমি জানো না মেয়েরা এতগুলো একসাথে খেতে পারে না, মেয়েরা ছোট ছোট খাবারের লোকমা কত কিউট করে খায়। রুহির কথা শুনে আমি বোকা হয়ে গেলাম, কারণ জীবনে প্রথম শুনলাম খাবারও নাকি মেয়েরা কিউট করে খায়। তখন আমি বললাম, আচ্ছা মানলাম মেয়েরা খাবার কিউট করে ছোট ছোট লোকমা করে খায়, কিন্তু তুই তো মেয়ে না, তুই তো একটা আস্ত শাকচুন নেই। আর তাই ইয়া বড় বড় লোকমা করে গিলে খাবে, প্রয়োজনে আমাকেও গিলে খাবে। প্রয়োজন হলে তাই খাবো, এখন বেশি কথা না বলে আমাকে খাইয়ে দাও। আজ মনে হয় পেট ভরবে না আমার, এত মজা লাগছে তোমার হাতে খেতে। আমি আর কিছু না বলে রুহিকে খাবার খাইয়ে দিতে থাকি। আর রুহি আমার মুখের দিকে তাকিয়ে মিটমিট করে হাসে। আর খাবার খাওয়ার মাঝে মাঝে আমার হাতে রুহি ইচ্ছে করে কামড় বসিয়ে দিচ্ছে। আর আমি কিছু বললেই বলে ভুল করে কামড় লেগে গেছে, কিন্তু আমি জানি এটাও ইচ্ছে করে করছে। রুহিকে খাবার খাইয়ে দিয়ে আমি রুহিকে বললাম, রুহি, আমি জানি তোর মাথায় কি চলছে। আমার কথা শুনেই রুহি মুখটায় একটা লাজুক ভাব চলে আসে। তখন রুহি আমাকে মিষ্টি হেসে বলল, তুমি যদি জানো তাহলে বলো শুনি আমার মাথায় কি চলছে। দেখ রুহি, তুই যেটা ভাবছিস সেটা কখনো হবার নয়। আর তোর এই পাগলামিতে আমার মন গলবে না। আজ শুধু হাত কাটা বলে তোকে খাইয়ে দিয়েছি, তাই বলে অন্য কিছু ভাবিস না, কারণ আমি চাচা চাচিকে কষ্ট দিয়ে কিছু করতে পারবো না। বুঝতে যেহেতু পেরেছই তাহলে আমাকে আর কষ্ট করতে হবে না তোমাকে বোঝাতে। আর পাগলামির কথা বলছো, সেটা এখনো শুরু করিনি, তবে এখন থেকে করব। আমিও দেখব তোমার মন কি করে না গলে। তুই যা খুশি কর, তবে যেটা হবার নয় সেটা কখনোই হবে না। সেটা আমিও দেখব। আমি আর কিছু না বলে রোহিতের বাসা থেকে আমাদের বাসায় চলে আসি। তারপর বাসায় আসলে আম্মু আমাকে খাবার দেয়, আর আমি খাবার খেয়ে নিজের রুমে চলে যাই। আমি রুমে এসে শুয়ে শুয়ে কিছুক্ষণ ফেসবুক চালিয়ে পরে ঘুমানোর চেষ্টা করি, কিন্তু যখনই ঘুমাতে যাই তখনই রুহির কথাগুলো মনে পড়ে যায়। তবে আমি জানি রুহি এত সহজে হেরে যাওয়ার মেয়ে না। আমার যে সামনে খুব কঠিন সময় আসে সেটা আজকে রুহির কথায় বেশ ভালোই বুঝতে পারছি। এখন শুধু অপেক্ষার পালা রুহি কখন কোন দিক দিয়ে আমার ওপর আক্রমণ করে।
আর এসব ভাবতে ভাবতেই একটা সময় আমি ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে যা দেখি তা দেখে আমার চোখ কপাল উঠে গেছে। আমি ঘুম থেকে উঠে দেখি রুহি আমার বুকে মাথা দিয়ে খুব শান্তিতে শুয়ে আছে। আর এটা দেখে ভয়ে আমার জান পাখি উড়াল দেওয়ার অবস্থা। কারণ কেউ যদি রুহি আর আমাকে এমন অবস্থায় শুয়ে থাকতে দেখে তাহলে কি হবে সেটা আমার ধারণার বাইরে। তাই আমি আর দেরি না করেই রুহিকে আমার বুক থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। তখন রুহি আমাকে বলল, ওই, আমার মতো এত একটা ছোট্ট বাচ্চা মেয়েকে কেউ এমনভাবে ধাক্কা দেয় নাকি? জানো কত ভয় পাইছি? ওই তুই বাচ্চা, তুই আজ তো বুড়ি একটা মেয়ে, আর দুনিয়াতে এত জায়গা থাকতে আমার বুকে শুয়ে এলি কেন? আর কোনো জায়গা পেলি না? আমি জানি দুনিয়াতে অনেক জায়গা আছে শোয়ার জন্য, কিন্তু আমার কাছে যে তোমার বুকটাই সবচেয়ে পছন্দের জায়গা ঘুমানোর জন্য। আর তাই তো একটু টেস্ট করে নিচ্ছিলাম তোমার বুকে ঘুমাতে কেমন লাগে। কারণ বিয়ের পরে তো এখানেই সারা জীবন থাকতে হবে, তাই না বলো? রুহি কথা শুনে আমি মনে মনে বলি, ও আল্লাহ, তুমি আমাকে কেমন ঝামেলায় ফেলছো। এই মেয়েকে একটু বোঝার শক্তি দাও, নয়তো এই মেয়ে আমাকে পাগল করে ছেড়ে দেবে। আমি যখন মনে মনে এসব ভাবছি তখন রুহি আমাকে বলল, এই চত্র, কি ভাবছো এমন করে? নিশ্চয়ই আমাদের বিয়ের কথা ভাবছো। এত বেশি ভাবতে হবে না, আমি তো তোমারই, তাই না? না রে, আমি বিয়ের কথা ভাবছি না, আমি আমার মরার কথা ভাবছি। কারণ তুই যে অবস্থা শুরু করলি তাতে আমি আমার মৃত্যু চোখের সামনে দেখতে পাচ্ছি। প্লিজ বোন, এসব চিন্তা মাথা থেকে বাদ দে। আর তুই কেন বুঝতে পারছিস না? ভাই বোনের মধ্যে এসব হয় না। লোকে শুনলে খারাপ বলবে। নরম সুরে বললাম বোঝানোর জন্য। আমি কথাটা শেষ করতে না করতেই রুহি খপ করে এসে আমার গলা চেপে ধরে আর রাগে সুরে বলতে থাকে, এই মুখ দিয়ে আর একবার মরার কথা বললে তোমার খবর আছে বলে দিলাম। তোমাকে নিয়ে সেই কবে থেকে আমি স্বপ্ন দেখে আসছি, আর তুমি আমার সেই স্বপ্ন পূরণ না করেই মরে যাবে, এটা কখনো হতে পারে না। আর ভাই বোন, কিসের ভাই বোন? হ্যাঁ, আমি তোমার চাচাতো বোন, আর চাচাতো ভাই বোনের মাঝে বিয়ে হয়েই থাকে, এটা কোনো বিষয় না, বুঝলে তুমি? রুগী রাগের চোটে সত্যি এমনভাবে আমার গলা চেপে ধরেছে যে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তখন আমি বললাম, আরে আগে ছাড় আমাকে, না হলে যে ভাবে গলা চেপে ধরেছিস এখনই মরে যাব। আর একবার এমন কথা বললে তোমাকে ঠিকই গলা চেপে মেরে ফেলবো। রুহি যখন আমার গলা চেপে ধরে এমন কথা বলছিল ঠিক তখনই আমার আম্মা আমার রুমে আসে। আর আম্মাকে রুমে আসতে দেখেই আমি রুহিকে ধাক্কা মেরে নিজেকে ওর হাত থেকে ছাড়িয়ে নিই। তখন আম্মু বলল, কি রে, তোরা সকাল সকাল আবার শুরু করলি? আর রোজও তোর কি কোনো খেয়ে দিয়ে কাজ নাই? খালি আমার রুহি মাটাকে রাগিয়ে দেস তুই। আমার কথা শুনে বুঝতে পারলাম আম্মু আমাদের মাঝে কোনো কথা শুনতে পারেনি। তখন আমি বললাম, আম্মু, তোমাদের অতি আদরের মেয়ে মনে হয় পাগল হয়ে গেছে। এখন সে দিনের বেলাও স্বপ্ন দেখা শুরু করেছে। ওকে বলে দাও দিনের স্বপ্ন কখনো সত্যি হয় না। আমার কথা শুনে রুহি ছোট বাচ্চাদের মতো আম্মুকে জড়িয়ে ধরে বলল, দেখেছো বড় আম্মু, তোমার ছেলে বলে আমি নাকি পাগল হয়ে গেছি। আর তোমার ছেলেকে বলে দাও মনের মধ্যে ইচ্ছে থাকলে দিনের স্বপ্নকেও সত্যি করা যায়, আর আমি সেটা করে দেখিয়ে দিব। রুহির কথা শুনে আম্মু রুহির মাথায় হাত বোলাতে বোলাতে বলল, রুহিমা, তুই ওর কথা কিছু মনে করবি না। তোর মন যা চাই তুই তাই করবি, আমরা তোর সাথে আছি। আম্মুর কথা শুনে রুহি আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, তোমরা আমার পাশে থাকলে আমার আর কিসের চিন্তা? এখন শুধু আমার কাজটা করতে পারলেই হলো, আর সেটা আমি করেই ছাড়বো, তাই না রুদ্র ভাইয়া? ওকে আবার তুই কি জিজ্ঞাসা করিস? ও নিজেই তো একটা গাধা। তুই তোর কাজে লেগে পড় মা, দেখবি তুই সফল হবি। আম্মুর কথা শুনে আমি মনে মনে বলি, আমি সত্যি ওদের নিজের সন্তান নাকি আমাকে কুড়িয়ে আনছে রাস্তা থেকে। তখন মুখটা একটু মলিন করে বললাম, আম্মু, তোমার মতো মা পেয়ে আমার যেমন ধন্য হয়ে গেল, যে নিজের ছেলের কথা না বলে আরেক মেয়ে সাপোর্ট করে। ধন্য ধন্য আমার জীবন। কথাটা বলেই আমি ওয়াশরুমে চলে যাই ফ্রেশ হতে। তখন পেছন থেকে আম্মু আমাকে বলল, তাই তাহলে এবার ফ্রেশ হয়ে নাস্তাটা শেষ করে আমার জীবনটা ধন্য কর বাবা। আম্মুর কথা শুনে ওয়াশরুম থেকে আমি বললাম, আম্মু, তুমি সত্যি আমার মা তো? কেন, তোর কোনো সন্দেহ আছে নাকি? না, নেই। না থাকলে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, আর নাস্তা করে রুহিকে নিয়ে ভার্সিটি যা। কথাটা বলেই আমার রুহি হাসতে হাসতে আমার রুম থেকে বেরিয়ে যায়। আর কিছুক্ষণ পরে আমি ফ্রেশ হয়ে ভার্সিটির জন্য রেডি হয়ে নাস্তা করার জন্য ডাইনিং রুমে যাই। আর সেখানে গিয়ে দেখি রুহিও রেডি হয়ে বসে আছে। আর আমাকে দেখে রুহি বলল, ইসরে, আমার হিরোটাকে কত কিউট লাগতেছে। জানি না কোন শকুনির নজর লেগে যায়। কাছে এসো, একটু কানের নিচে কালো টিপ দিয়ে দিই, যাতে কেউ নজর দিতে না পারে। তুই নিজেই তো একটা বড় শাকচুন্নি, আবার আরেকজনকে শাকচুন্নি বলিস? এই, কি বললা? ভালো করে বলো, একদম বিড়বিড় করবে না।
না কিছু বলিনি, এবার খাইতে দে আমাকে, ধমক দিয়ে বললাম। তারপর আম্মু এসে আমাকে আর রুহিকে নাস্তা দিলে দুজনে মিলে খাওয়া শুরু করি। কিন্তু আম্মু চলে যাওয়ার পর রুহি খাওয়া কম আর আমার সাথে দুষ্টুমি বেড়ে যায়। দেখে মনে হয় খাইতে বসেনি, আমার সাথে দুষ্টুমি করতে বসেছে। কিন্তু আমারও তো কিছু করার নেই, কারণ ঘরের মানুষ যখন পরের মতো ব্যবহার করে নিজেকে তখন রোহিঙ্গা মনে হয়। আর আমার ক্ষেত্রে এখন সেটাই। তাই রোহির শত চালাতন সহ্য করে পেটের দায়ে কিছু খাইতে হলো, না হলে রোহির মাথায় একটা চামচ দিয়ে বাড়ি মেরে দিতে পারলে আমার মনে শান্তি পাইতো। তারপর যত তাড়াতাড়ি সম্ভব নাস্তাটা শেষ করে রোহিকে নিয়ে বেরিয়ে পড়লাম ভার্সিটির উদ্দেশ্যে। আর বাইকে ওঠার সময় রোহিকে বললাম একটু দূরত্ব বজায় রেখে বসতে। কিন্তু কে শোনে কার কথা। কিছু দূর যেতেই রোহি আমাকে পেছন থেকে এমনভাবে চেপে তুললো যেন আমি ওর জামে লাগি। তখন রাস্তার পাশে বাইকটা দাঁড় করিয়ে রোহিকে বললাম, এমনভাবে চেপে না ধরে এক কাজ কর, তুই আমার ভিতরে ঢুকে যা, তাহলে তুই শান্তি পাবি। আমার কথা শুনে রুহি মুচকি এসে বলল, এতক্ষণ সেই চেষ্টাই করছিলাম, কিন্তু পারছি না গো। তবে তুমি চিন্তা করো না, তোমার মনের ভিতরে একদিন ঠিকই ঢুকবো। ধুর, তুই সত্যি একটা পাগল। পাগল না, পাগলি, তাও আবার তোমার জন্য। এখন চলো, নাহলে আবার দেরি হয়ে যাবে। আমি আর কিছু না বলে আবার ভার্সিটির দিকে যেতে থাকি, কারণ এখন আমি ওকে বললেও ও আমাকে 3টা বলবে। তাই ওর সাথে চুপ করে থাকাটাই ভালো। আর কিছুক্ষণ পরেই আমরা ভার্সিটি চলে আসি। আমি ভার্সিটিতে এসে রোহিকে নামিয়ে দিয়ে যে আমার ক্যাম্পাসের দিকে যাচ্ছি, ঠিক তখনই আমার বন্ধু সুজা এসে আমাকে বলল, কিরে রুদ্র, তোর ক্যাম্পাসে আসতে এত দেরি হলো কেন? আরে বলিস না, কিছু কিছু পিচ্ছি পোলেনের অত্যাচারে জীবনটা 12টা বেজে যাচ্ছে। তাই এখন আর সময়ের দিকে কোনো খেয়ালই থাকে না। কথাটা রুহিকে শুনি বললাম। আমার কথাটা শুনে রুহি আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। দেখে মনে হয় একা পেলে আমাকে চিবিয়ে খাইতো, কিন্তু পাশে আমার বন্ধু থাকায় আমাকে কিছুই বলতে পারছে না। তখন আমার বন্ধু সুজাত বলল, পিচ্চি পোলাপান? আবার তুই কোথায় পাইলি? আর আমার জানা মতে তোদের বাসায় কোনো পিচ্চি বাচ্চা নেই, তাহলে তোকে আমরা কোনো পিচ্চি অত্যাচার করে? আছে, এটা তো চোখে পড়বে না, কিন্তু আমি ঠিকই দেখি। এখন এসব কথা বাদ দিয়ে বল, আমাকে কেন খুঁজতেছিস? আরে আমাদের ক্লাসমেট জয়া তোকে খুঁজতেছে, তোর সাথে কি নাকি জরুরি কথা আছে, তাই আমি তোকে খুঁজতে আসলাম। সুজাতের মুখে জয়ার নামটা শোনার সাথে সাথে রুহি মুখে একটা চিন্তার ছাপ পড়ে যায়, আর মুখটা জানি কেমন মলিন হয়ে যায়। তখন আমি বললাম, জয়া আবার আমার সাথে কি এমন জরুরি কথা বলবে? আমার মনে হয় তোকে প্রপোজ করবে, ভাব দেখে তো তাই মনে হয়। সুজাতের কথা শুনে রুহিকে রাগানোর জন্য আমি বললাম, যা, তাহলে তো ভালোই হলো। এতদিন পরে আমার ভালোবাসার হালখাতাটা হয়ে যাবে, আর তোরাও একটা ভাবি পেয়ে যাবে। কি বলিস রুহি, ঠিক বললাম না? হেসে হেসে বললাম রুহিকে উদ্দেশ্য করে। আমার কথাটা শুনে রুহি মুখটা মলিন করে রাগে লাল হয়ে যায়। ভালো করে তাকিয়ে দেখে নিজের ওড়না খুব শক্ত করে মুঠি দিয়ে ধরে আছে রুহি। মনে হয় নিজের একটা ওড়নায় বেঁধে রাখার চেষ্টা করছে রুহি। তখন রুহি আমাকে উদ্দেশ্য করে বলল, মানুষ একটা কথা বলে জানো তো, অতি হাসি দুঃখের কারণ। তুমি যেভাবে হাসতেছো আমার কেন জানি মনে হচ্ছে তোমার কপালে দুঃখ আছে। একটু সাবধানে চলাফেরা করো, বলা তো যায় না কখন আবার কি হয়ে যায়। রুহির কথা শুনে পাশে থেকে আমার বন্ধু সুজাত বলল, রুহি, তোমার কথাই বুঝতে পারছি না, তুমি কি রুদ্রকে উপদেশ দিচ্ছ নাকি থ্রেট দিচ্ছ? উপদেশ দিচ্ছি নাকি থ্রেট দিচ্ছি, যে বোঝার সে ঠিকই বুঝে পড়েছে, আপনার না বুঝলেও চলবে। আর রুদ্র ভাইয়া, আমি আজকে তাড়াতাড়ি বাসায় চলে যাব। একজনের জন্য স্পেশাল কিছুর ব্যবস্থা করতে হবে। তুমি তোমার কাজ শেষ হলে তারপরে বাসায় চলে এসো, কেমন? রুহি কথাটা বলেই ওর ক্যাম্পাসের দিকে চলে গেল। কিন্তু রুহি কথাটা হেসে বললেও ওর হাসির সাথে রাগ বেরিয়ে আসছিল। চোখগুলো আগুনের মতো লাল হয়েছিল। এখন আমি মনে মনে ভাবছি যে নিজের মনে হয় নিজেই নিজের পেছনে বাসটা দিলাম। কোন দুঃখে যে রুহিকে রাগাতে গেলাম, এখন না জানি কপালে কি আছে। তবে এটা নিশ্চিত, আজকে আমার সাথে ভালো কিছু হবে না। আমি যখন এইসব চিন্তায় ডুবে আছি, তখন সুজাত বলল, দোস্ত, বলছিলাম না রুহির মনে তোকে নিয়ে কিছু চলছে, দেখলি তো, আজ প্রমাণ করে দিলাম। জয়া কথা শুনতেই রুহি কেমন রেগে আগুন হয়ে গেল, দেখলি? রাগ তোর প্রমাণ করা, তুই তো প্রমাণ করতে গিয়ে রাগিয়ে আগুন বানিয়ে দিয়েছিস, আর সেই আগুনে পুড়িয়ে ছাই বানাবে আমাকে। তুই তো রুহিকে চিনিস না, আমি চিনি শাকচুনিটাকে। আজ কপালে দুঃখ আছে, আর কোন কক্ষণে যে আমিও তোর সাথে তাল মিলাতে গেলাম, এখন সেটাই ভাবছি। আরে মামা, এত চিন্তা করিস না, আর রুহি তোরে কিছু বলবে না। যদি কিছু বলতে আসে তাহলে বলবি আমরা ওর সাথে মজা করছি, তাহলেই সব সমাধান হয়ে যাবে।
এখন চল ক্যাম্পাসের দিকে যাই। চল যাই। তারপর আমি আর সুজাত ক্যাম্পাসে চলে আসি আর সব বন্ধুরা মিলে আড্ডায় মেতে উঠি, কারণ ক্লাস শুরু হতে এখনও বাকি আছে। অন্যদিকে রুহি তার ক্লাসে গিয়ে চুপচাপ নিজের টেবিলে বসে থাকে আর রাগের চোটে রোদ্দুকে মনে মনে গালি দিতে থাকে। রুহি এমন চুপ করে বসে থাকা দেখে ওর বেস্ট ফ্রেন্ড লিমা এসে বলল, কি রে রুহি, তুই আজ এমন চুপচাপ বসে আছিস কেন? কি হয়েছে তোর? কিছু হয়নি, এমনি ভালো লাগছে না। রুহি, আমি তোর বেস্টি হই, আর আমার কাছেই তুই তোর মনের কথা লুকাতে চাস? সত্যি করে বল তো, কি হয়েছে? রৌদ্র ভাইয়া কিছু বলেছে তোকে? রুহি আর নিজের একটা কন্ট্রোল করতে না পেরে বলল, জানিস লিজা, কুত্তাটাকে নাকি আজ কোনো এক জয়া নাকি ফয়া নামের এক শাকচুনি প্রপোজ করেছে, আর আমাকে শুনিয়ে শুনিয়ে বলে তাকে নাকি সে একসেপ্ট করে নেবে। আজ যে ওকে কি করবো সেটা আমি নিজেও জানি না। রুহির কথা শুনে লিজা হাসতে হাসতে বলল, তাহলে এই ব্যাপারে আমার বেস্টিটা গাল ফুলিয়ে বসে আছে? আমার মনে হয় রৌদ্র ভাই তোকে রাগানোর জন্য এমন বলছে। আর তুই কি রৌদ্র ভাইকে প্রপোজ করেছিস? তোর মনের কথা বলেছিস? আমাকে রাগানোর জন্য বলুক আর যে জন্যই বলুক, ওর সাহস হয় কি করে আমার সামনে অন্য কোনো মেয়ের নাম নেওয়ার? আচ্ছা, এটা দেখবো আমি। আর আর তুই বলছিস প্রপোজ করার কথা? কুত্তাটাকে কতবার বুঝিয়েছি যে আমি ওকে ভালোবাসি, আর যতবারই বলতে চাই ততবারই বলে আমাকে নাকি সে বোনের চোখে দেখে। চাচা তো ভাই বোনের মাঝে নাকি এইসব হয় না, আরো কত নানান রকম বাহানা। তাই সে নাকি আমার সাথে অন্য কোনো সম্পর্কে যেতে পারবে না। আমি বলি কি, আজকে তুই আবার ভালো করে প্রপোজ করে দেখ। তুই তোর মনের কথা ভালো করে বোঝানোর চেষ্টা কর, তাহলে হয়তো রৌদ্র ভাইয়া রাজি হতেও পারে। অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু আর না। আজকে শুধু ভালোভাবে প্রপোজই করব না, সাথে এমন কিছু করব যেন সারা জীবন ওই মুখ দিয়ে বোন শব্দটা না আসে, যেন বউ বলে ডাকে। আজকে তাই করবো আমি। রৌদ্র ভাইয়া, আপনি যেখানে থাকেন আজকে একটু সাবধানে থাকেন ভাই, কারণ আমাদের রুহি আজকে আপনার উপর বেশ রেগে আছে, যে কোনো সময় আক্রমণ করতে পারে। আপনার জন্য শুভকামনা রইল। লিজার কথা শুনে রুহি রাগ দেখিয়ে বলল, এই কি বললি তুই? বেস্ট অফ লাক। আর কিছু বলিনি। এদিকে আমি আমার বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ক্লাসের সময় হলে আমরা সবাই মিলে ক্লাসে চলে যাই। এক এক করে সবগুলো ক্লাস শেষ হলে আমাদের ছুটি হয়ে যায়। আমি তখন আমাদের বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে বাইক নিয়ে বাসার উদ্দেশ্যে যাওয়া শুরু করি। আমি যখন ভার্সিটি গেটের সামনে আসলাম তখন দেখি রুহির ফ্রেন্ড লিজা বাইরে হচ্ছে। লিজাকে দেখে আমি বললাম, লিজা, রুহি কোথায়? ভাইয়া, রুহি তো আজকে অনেক আগেই চলে গেছে। ও আচ্ছা, তাহলে আমি যাই। জি ভাইয়া, বেস্ট অফ লাক ভাইয়া। এটা কেন বললে? সময় হলে বুঝতে পারবেন ভাইয়া। কথাটা বলেই লিজা মুচকে এসে চলে গেল। আর আমি লিজার কথা কোনো কিছু না বুঝেই বাসার দিকে যেতে থাকি। আমি বাসা যত কাছাকাছি যেতে থাকি মনের ভিতর ততই ভয় বাড়তে থাকে, কারণ রুহি আজকে সকালে আমাকে যেই কথা বলেছে মনে হয় না এখন বাসায় গেলে ভালো কিছু অপেক্ষা করছে আমার জন্য। কিন্তু কিছু করার নেই, বাসায় তো যেতেই হবে। তাই মনের ভেতর সাহস নিয়ে বাসায় যেতে থাকি। পরে যা হবে দেখা যাবে। আর কিছুক্ষণ পরেই আমি বাসায় চলে আসি। বাসায় এসে দেখি বাসাটা কেমন যেন খালি খালি লাগছে, মনে হয় বাসায় কেউ নেই। তখন আমি আম্মুকে ডাকতে ডাকতে আমার রুমে দিকে যাই। আর আমার রুমে এসে দেখি রুহি আমার রুমে খাটের উপর পা দুলিয়ে বসে আছে। আর আমাকে দেখার সাথে সাথে রুহি আমাকে বলল, এই যে মিস্টার রৌদ্র, তাহলে তোমার সব কাজ শেষ করে এতক্ষণে আসার সময় হলো? এতক্ষণে মানে কি? আমি তো প্রতিদিনই এই সময় তোকে নিয়ে বাসায় ফিরি, এ আর নতুন কি? আর তুই আমার নাম ধরে ডাকিস কেন? ভুলে যাস না আমি তোর বড় ভাই হই। ব্যাগটা টেবিলে রাখতে রাখতে বললাম। আমার কথা শুনে রুহি বসা থেকে উঠে দাঁড়ায় আর আমাকে বলল, তুমি আমার ভাইয়া হও নাকি কি হও সেটা একটু পরেই তোমাকে বুঝিয়ে দেব। এখন বলো, আজকে ভার্সিটিতে কি কি হয়েছে? আমার কাছে এসে বলল, ওই ভার্সিটিতে যা হয়েছে ভালো হয়েছে, তোকে এত কিছু জানতে হবে না। এখন বল আম্মু কোথায়? খুব খিদা লেগেছে, খেতে হবে। ধমক দিয়ে বললাম। আমার ধমক শুনে রুহি মনে মনে বলে, আমাকে ধমক দেওয়া তাই না? দাঁড়াও শোনা, তোমার জন্য সব ব্যবস্থা করে রেখেছি, এখন সব তোমার উপরে অ্যাপ্লাই করব। তখন রুহি বলল, বড় আম্মু তো আমাদের বাসায় আছে, আজকে আমাদের বাসায় পিঠা বানাচ্ছে। তুমি ফ্রেশ হয়ে আসো, আমি তোমার জন্য পিঠা নিয়ে আসছি। কথাটা বলেই রুহি আমার রুম থেকে চলে গেল। তবে মনে মনে খুশি লাগছে আমার ধমকে রুহি ভয় পেয়েছে, না হলে রুহিকে আমি একটা ধমক দিলে আমাকে সাথে সাথে দুইটা ধমক দেয়। আর আজকে ভার্সিটিতে যা হয়েছে আমি তো ভাবছিলাম বাসায় আসলে রুহি আমাকে শেষ করে দিবে, কিন্তু না, আমাকে তেমন কিছু বলে নাই। মনে হয় আজকে ভার্সিটির কাহিনী রুহি ভুলে গেছে। তাই আমি মনের আনন্দে চলে গেলাম ফ্রেশ হতে। কিছুক্ষণ পরে
আমি ফ্রেশ হয়ে রুমে এসে দেখি রুহি পিঠা নিয়ে আমার রুমে এসে বসে আছে। তখন আমি বললাম, কী রে রুহি, তুই আজ তো ভালো হলি কেমন করে? রুমে এসে চুপটি করে বসে আছিস, আমাকে একটা ডাকও দিলি না। আর অনেক সময় তো রুমে এসে রুমটা মাথায় তুলে নিস ডেকে ডেকে। মাঝে মাঝে চুপ থাকতে হয়, আর মাঝে মাঝে চুপ করে থাকার মানে হচ্ছে বিপদের লক্ষণ। আর বাদ, ওসব কথা বাদ দাও। এই না, তোমার প্রিয় তেলের পিঠা খেয়ে দেখো কেমন হলো। টেবিল হাসি দিয়ে বললো কথাটা। রুহির প্রথম কথাটা শুনে মনের মাঝে কেমন যেন একটা ভয় কাজ করছিল, কিন্তু যখন বলল আমার পছন্দের তেলে পিঠা নিয়ে আসে, তখনই সব ভুলে গিয়ে বললাম, আরে দিয়ে তাড়াতাড়ি, কতদিন ধরে তেলে পিঠা খাই না। আজ তাহলে আমার আগে এসে ভালোই করলি কাজটা, আমার জন্য পিঠা বানাইলি, তোকে অনেকগুলো ধন্যবাদ। ধন্যবাদটা না হয় পরেই দিও, আগে খাও দেখি। কথাটা বলে রুহি আমার সামনে পিঠার থালাটা এগিয়ে দিল, আর আমি সব কিছু ভুলে পিঠার ওপর ঝাঁপিয়ে পড়লাম। মানুষ বলে পেটে খিদা থাকলে তেতো জিনিসও মিষ্টি লাগে, আমার ক্ষেত্রেও তাই হলো। খিদা চোটে প্রথমে 2টা পিঠা খুব তাড়াতাড়ি খেয়ে ফেললাম, কিন্তু পরে আমার মনে হতে লাগলো তেলের পিঠা সাধারণত মিষ্টি হয়, কিন্তু এই পিঠা কেমন জানি ঝাল লাগছে। আর আস্তে আস্তে আমার মুখে ঝালের পরিমাণটা বাড়তে লাগলো। আমি তখন খাওয়া বাদ দিয়ে রুহির দিকে তাকাতেই রুহি হাসতে হাসতে বলল, কি হলো, খাওয়া বন্ধ করলে কেন? এটা না তোমার প্রিয় পিঠা, তাহলে খাচ্ছ না কেন? খাও। নাকি ঝালে মুখ পুড়ে যাচ্ছে? রুহির কথাগুলো শুনে আমি এতক্ষণে বুঝতে পারলাম খিদা চোটে আমি কত বড় একটা ভুল করে ফেলেছি। তখন মুখটা মলিন করে আমি বললাম, রুহি প্লিজ, ঝালে আমার মুখ পড়ে যাচ্ছে, তাড়াতাড়ি আমাকে পানি দে, না হলে আমি মরেই যাব। বলতে বলতে আমার চোখ দিয়ে পানি চলে আসছে। আমার প্রশ্নের সঠিক উত্তর না পাওয়া আগ পর্যন্ত তোমাকে পানি তো থাকলো অনেক দূরের কথা, মরার জন্য একটু বিষও দেব না। আগে আমার প্রশ্নের জবাব দাও। আমি তোর কোনো প্রশ্নের উত্তর দেব না, আগে আমাকে পানি দে, তারপর দিব। আর না হলে সামনে থেকে সর, আমি নিজেই পানি নিয়ে খেতে পারবো। রাগ দেখে বললাম। আমি কথাটা বলার সাথে সাথে রুহি গিয়ে আমার রুমের দরজাটা বন্ধ করে দেয়, আর রাগে একটা ভাব নিয়ে আমার সামনে এসে বলে, যতক্ষণ না আমি চাইবো তুই আমার সামনে থেকে এক পাও নড়তে পারবি না। আগে আমার প্রশ্নের উত্তর দে, তারপর তোর মুখের ঝাল কিভাবে কমাতে হয় সেটা আমি দেখব। আর যদি আমার কথা না শুনিস তাহলে থালিতে যতগুলো মরিচ মিশানো পিঠা আছে সবগুলো তোকে জোর করে খাওয়াবো। রুহির আমার রাগ দেখে আমি সত্যি অনেক ভয় পেয়ে যাই। আর ও আমাকে যেভাবে তুই তুকারি করছে, মনে হয় রাগটা ওর মাথায় চলে বসেছে। আর এখন যদি আমি একটু উল্টাপাল্টা কিছু বলি, তাহলে রুহি সত্যি আমাকে এই ঝাল মেশানো পিঠাগুলো খাওয়াবে। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে, কি জানতে চাস তাড়াতাড়ি বল, আমার অনেক ঝাল লাগতেছে। জয়া শাকচন্নির সাথে তোর কিসের সম্পর্ক সত্যি করে বল, না হলে তোর খবর আছে। জয়ের সাথে আমার কোনো সম্পর্ক নাই, ও তো আমার ফ্রেন্ড মারতো। আমার সাথে মিথ্যা বলবি না। ওই শাকচন্নি যদি তোর ফ্রেন্ড হয় তাহলে তোর বন্ধু সুজাত কেন বললো জয়া নাকি তোকে প্রপোজ করবে? আরে সব মিথ্যা কথা, সুজা তোর সাথে মজা করেছে। জয়ের সাথে আমার এমন কোনো সম্পর্ক নাই, বিশ্বাস কর। জয়া শাকচন্নি যদি তোর ফ্রেন্ডই হয় তাহলে তুই কেন বললি যে আজকে ওর প্রপোজ একসেপ্ট করে নিবি আর আমার জন্য ভাবি নিয়ে আসবি? বল কেন বললি এই কথা তুই? আরে আমি তো এমনি বলেছি, যাতে তুই আমার পেছনে না লাগিস। আমি চাই না আমাদের মধ্যে অন্য কোনো সম্পর্ক তৈরি হোক, তাই আমি ভাবছি তোকে এই কথা বললে হয়তো তুই আর আমার সাথে এমন পাগলামি করবি না। আমার কথাটা শুনে রুহি রাগটা একটু কমে যায়, যেটা ওর মুখ থেকে বোঝা যাচ্ছিল। তখন রুহি আমাকে বলল, শোনো, তুমি চাও আর না চাও আমি তোমাকে চাই সারা জীবনের জন্য। আর তুমি আমাদের মাঝে যে সম্পর্ক না হওয়ার জন্য পালাতে চাইছো, আমি সেই সম্পর্ক করেই ছাড়বো, হয় আপোষে আর না হয় জোর করে। রুহির কথা শুনে আমি বললাম, দেখ রুহি, এসব পাগলামি করিস না, এটা কখনো হবেই না। পরিবারের মানুষ জানলে খারাপ বলবে, তুই কেন বুঝিস না? আমি কোনো পাগলামি করছি না, যা বলছি মন থেকে বলছি। এখন থেকে কান খুলে শুনে রাখো, আমি তোমাকে ভালোবাসি এবং আমার নিজের চাইতে অনেক বেশি। তাই আমাকে ছাড়া অন্য মেয়েকে ভালোবাসা তো থাকলে অনেক দূরের কথা, যদি চিন্তাও করো তাহলে সেই দিন দেখবে এই রুহি কী জিনিস। বয়সে তোমার ছোট বলে হালকাভাবে নিও না, কথায় আছে না, ছোট মরিচের ঝাল বেশি হয়। আজকে শুধু তোমাকে ছবির টিজার দেখাইছি, যদি অন্য মেয়ের সাথে ইটিস ফিটিস করো তাহলে বাকি পিকচার দেখিয়ে দেব। একে তো ঝালে আমার মুখ পড়ে যাচ্ছে, তারপর রুহির কথাটা শুনে মনে হলো ঝালটা আরও বেড়ে গেল। তখন আমি বললাম, দেখ আমার ঝালে মুখ পড়ে যাচ্ছে, আর আমি তোর সব প্রশ্নের উত্তরও দিচ্ছি। এখন তোর ডায়লগ বাজি বাদ দিয়ে হয় পানি দে, না হলে সামনে থেকে সর, আমি নিজেই পানি খাবো। না না না, আমি যেহেতু তোমাকে ঝাল লাগিয়েছি
তাহলে ঝালটা আমি কমাবো। তুমি শুধু দেখো আমি কি করে 1 মিনিটে ঝালকে মিষ্টি বানিয়ে দিই। কথাটা বলে রুহি আমার দিকে হাসতে লাগলো। রুহি আমার দিকে এমনভাবে হাসাটা আমার কাছে কেমন যেন সুবিধার মনে হচ্ছে না। তখন আমি বললাম, রুহি দেখ, তুই আমার কাছে একদম আসবি না, আমার আর ঝাল লাগছে না, তুই আর। আমি আর কিছু বলার আগে রুহি এসে খপ করে আমার মাথার চুলগুলো খামচে ধরে, আমার ঠোঁটের সাথে ওর ঠোঁটগুলো মিশিয়ে দেয়, আর আমাকে ধাক্কা দিয়ে খাটে শুয়ে দিয়ে আমার ওপর নিজের শরীরটা ছেড়ে দিয়ে ঠোঁটের ওপর অত্যাচার শুরু করে রুহি। আর রুহিকে আমি যতবার ছাড়তে চাই ততবারই আরও শক্ত করে চুল খামচে ধরে আর ঠোঁটের মধ্যে নিজের দাঁত বসিয়ে দেয়। তাই কোনোভাবে পারছি না রুহিকে ছাড়াতে। রুহি আমাকে ঠিক কতক্ষণ ধরে কিস করেছে তা বলতে পারবো না, তবে এতটুকু বুঝতে পারছি আমার দম বন্ধ হয়ে আসতে আর বেশিক্ষণ সময় লাগবে না। আর রুহি আমার ঠোঁটের অত্যাচার করে যাচ্ছে যে ছাড়া নামই নিচ্ছে না। ঠিক তখন আমার রুমের দরজার বাইরে থেকে কে যেন দরজা নক করে। তখন রুহি আমাকে ছেড়ে দেয়, আর রুহি আমাকে ছেড়ে দিয়ে দরজা খুলতে দেখি আম্মু দরজার সামনে হাতে পিঠা নিয়ে দাঁড়িয়ে আছে। আর রুহি দরজা খুলে দিয়ে আম্মু আমার রুমে আসে। আর তখন আম্মু আমার অবস্থা দেখে আম্মু বলল, কি রে রোজ, তোর এই অবস্থা কেন? আর তোর ঠোঁট এমন ফোলা কেন? আমার প্রশ্ন শুনে আমি চিন্তায় পড়ে যাই। কি বলবো এখন? মনে হয় এখনই আম্মু সব বুঝে যাবে। তাই কিছু একটা ভেবে আম্মুকে যে আমি কিছু বলতে যাব তার আগে রুহি বলে ওঠে, বড়াম্মু, তুমি তো জানোই না তোমার ছেলে শুধু হাতে পায়েই বড় হয়েছে, কিন্তু আচরণে এখনো সেই বাচ্চাই রয়ে গেছে। নালে দেখো না, পিঠা খেতে গিয়ে নিজের ঠোঁটে নিজেই কামড় বেড়েছে, এখন ঠোঁট ফুলে কলা গাছ হয়ে গেছে। রুহির কথা শুনে আমি মনে হয় আকাশ থেকে টপ করে মাটিতে পড়লাম। কত সুন্দর করে মিথ্যা কথা বলছে। ওর কথা শুনে মনে হয় রুহি না, আমি নিজে নিজে ছুটে কামড় মারছি। তখন আম্মু বলল, একদম ঠিক বলছিস রুহি, এখনো বাচ্চাই রয়ে গেল। না হলে খাবার খাওয়ার সময় কেউ এমন তাড়াহুড়ো করে নাকি? একদম ঠিক হয়েছে, এখন বুঝ মজা কেমন লাগে। আমার কথা শুনে এখন নিজেকে বড় অসহায় লাগছে, আর নিজেকে এখন সত্যি একটা বাচ্চাই মনে হচ্ছে। বাচ্চা না হলে কি আর রুহি আমাকে আজ এইভাবে অত্যাচার করে আর আমারও সব মুখ বুঝে মেনে নিতে হয় নাকি? আমি যখন মনে মনে এসব ভাবছি তখন আম্মু আবার বলল, তোর জন্য আরো পিঠা আনছি। আরো খাবি নাকি রেখে দিব, পরে খাবি? আমার মুখে পিঠার কথা শুনে চিৎকার করে বললাম, না না, আর পিঠা খাবো না। শুধু আজ না, বেঁচে থাকলে আর পিঠা নাম মুখেও নেব না। আমার পিঠা খাওয়া সব মিটে গেছে, এগুলো আমার সামনে থেকে নিয়ে যাও প্লিজ। আমার এমন কথা শুনে আম্মু অবাক হয়ে যায়। তখন আম্মু বলল, হঠাৎ করে তোর আবার কি হলো? পিঠার নাম শুনলে তো তোর ঘুম আসে না, আর আজকে বলছিস পিঠা খাবি না? আচ্ছা, তোর যা ইচ্ছা কর। আর শোন, কালকে তোর খালাতো বোন তানহা আসবে, তুই গিয়ে ওকে বাস স্ট্যান্ড থেকে নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে, যাবো আনতে। এখন তোমরা যাও, আমি একটু একা থাকতে চাই। রুহি এতক্ষণ চুপ করে দাঁড়িয়ে আমার আর আম্মুর কথা শুনছিল আর মিটমিট করে হাসছিল। কিন্তু যখনই আমার মুখে তানহার নামটা শুনলো তখনই ওর হাসি মাখা মুখটার মাঝে কেমন যেন একটা চিন্তা ছাপ ভেসে ওঠে। আর আমার কথা শুনে রুহি আর আম্মু আমার রুম থেকে বেরিয়ে যায়। আর আমিও একটু বিছানার শরীরটা এড়িয়ে দিয়ে শুয়ে পড়ি। একে তো সারাদিন ক্লাস করে ক্লান্ত লাগছিল, আর সেই সাথে রুহির অত্যাচারে এখন আরও বেশি ক্লান্ত লাগছে। আমি বিছানায় শোয়া মাত্রই যে চোখে ঘুমটা লেগে আসছিল, ঠিক তখনই রুহি আমার রুমে আসে আর এসেই আমাকে কলা ধরে টেনে শোয়া থেকে উঠে বসায়। তখন রুহি আমাকে বলল, এখন যা বলবো ভালো করে শুনে রাখো। তোমার খালাতো বোন তানহা আসতেছে বলে যেন খুশিতে পিঠে আবার পাকনা না গজায়। যদি ওর সাথে বেশি ঢলাঢলি করতে দেখি না, তাহলে কিন্তু তোমার পাকনা আমি ছেটে দেবো। আর এমনিতেও মেয়েটার খুব গায়ে পড়া স্বভাব, ওকে আমার একদম ভালো লাগে না, তাই ওর কাছ থেকে দূরে দূরে থাকবে। রুহির কথা শুনে আমি বললাম, ওই তুই তানহাকে নিয়ে বাজে কথা বলবি না। নিজে সারাদিন আমার গায়ে পড়ে থাকে, আবার অন্যজনকে বলে গায়ে পড়া স্বভাব। আর ও আমার ছোট বোন হয়, এতদিন পরে আমাদের বাসায় আসতেছে। আমার সাথে মজা করবে না তো কার সাথে করবে? আমাকে তো বুঝাতে আসবে না তোমার বোন হয় নাকি কি হয়, সেটা আমি জানি। আর আমাকে বলো তোমার গায়ে পড়ে থাকি, বেশ করি। দরকার পড়লে তোমার গায়ে না, তোমার গলায় ঝুলে থাকবো সারাক্ষণ, কারণ তুমি শুধু আমার, আর কারোর হাতে দিব না আমি। তোর এই আশা কোনোদিনও পূরণ হবে না। এখন যা সামনে থেকে। আমাকে মুখ ভেঙানো হচ্ছে তাই না? এখন কি তাহলে আবার শুরু করবো নাকি? কি করবি তুই? এত তাড়াতাড়ি ভুলে গেলে? ঠোঁটের ব্যথাটা মনে হয় কমে গেছে। দাঁড়াও, আবার শুরু করছি। কথাটা বলেই রুহি আমাকে যে আবার ধরতে আসছে। আমি তখন খাটের অন্য পাশে গিয়ে অসহায়ভাবে রুহিকে বললাম, প্লিজ রুহি, মাপ চাই, আর এমন বলবো না। তুই যা বলবি আমি তাই করব। প্লিজ এমন পাগলামি করিস না, আমাকে একটু একা থাকতে দে। আমার কথা শুনে রুহি মিষ্টি হেসে বলল, এই তো আমার লক্ষ্মী জামাই,
এরকম সবসময় বইয়ের কথা শুনে চলবে, না হলে কিন্তু অনেক অত্যাচার সহ্য করতে হবে। আর তানহার কাছ থেকে দূরে থাকবে, ওকে? আগে তোমাকে কলেজে চোখে চোখে রাখতে হতো, এখন মনে হয় বাসাতেও দেখে রাখতে হবে, না হলে কোন শাকচুন্নি আবার এসে আমার বোকা জামাইকে পটিয়ে নিয়ে যাবে। এরকম আরও অনেক হাজারটা কথা শুনে রুহি আমার রুম থেকে বিদায় নেয়। আর আমিও বাধ্য ছেলের মতো রুহির সব কথা চুপটি করে শুনি, কারণ এখন ওর কথা বাইরে কিছু বলেই রুহি আবার পাগলামি শুরু করবে, তাই চুপ থাকে ভালো। আর এভাবেই সেদিনকার মতো দিনটা পার করলাম। পরের দিন বিকালে আমি চলে যাই বাস স্ট্যান্ডে আমার খালাতো বোন তানহাকে আনতে। আমি বাস স্ট্যান্ডে যাওয়ার কিছুক্ষণ পরেই তানহা এসে পৌঁছে যায়। আর তানহা আমাকে দেখেই বলল, ভাইয়া কেমন আছো? আগে যেমনই ছিলাম, তবে এখন অনেক ভালো আছি। মানে এখন ভালো আছিস মানে কি? সেটা তোমাকে পরে বলবো, এখন বাসায় চলো। আমি আর কিছু না বলে তানহাকে বললাম বাইকে উঠতে। আর তানহা বাইকে উঠে আমাকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলো। তখন আমি বললাম, তানহা একটু দূরে সরে বস, এত চেপে বসলি কেন? যদি পড়ে যাই তাই তোমাকে শক্ত করে ধরছি, আমার বাইকে উঠতে ভয় করে। তারপর আমি আর কিছু না বলে বাইক নিয়ে বাসার দিকে যেতে থাকি। আর তানহা পেছন থেকে আমার পক্ষে দু হাত দিয়ে জড়িয়ে ধরে আছে। এখন আমার ভয় করছে, রুহি যদি তানহাকে দেখে যে আমাকে তানহা এমনভাবে ধরে আছে, তাহলে আমার কি হবে সেটা ওপরওয়ালা ভালো জানে। তানহাকে নিয়ে আমি আমার বাসার সামনে আসতে দেখি আমার বাসার গেটের কাছে রুহি দাঁড়িয়ে আছে। আর রুহি যখন দেখলো তানহা আমাকে এমনভাবে জড়িয়ে ধরে আছে, তখন রুহি হাস্যোজ্জ্বল চেহারাটা মুহূর্তে কালো হয়ে গেল। আর ফর্সা চেহারাটা যেন মুহূর্তের আগে লাল হয়ে গেল। আমি রুহির চেহারা দেখে ভীষণ ভালোভাবে বুঝতে পারছি আমার কপালে বিপদই আছে। তাই রুহির কাছে যত পালিয়ে থাকতে পারি নিজের জন্য ততই মঙ্গল। আমি বাসার সামনে গিয়ে তানহাকে বাইক থেকে নামিয়ে বললাম, তানহা তুই রুহির সাথে বাসার ভিতরে যা, আমি একটু পরে আসবো। ঠিক আছে, কিন্তু তুমি এখন কোথায় যাবে? আর তুমি না থাকলে কি আমার বাসার মধ্যে ভালো লাগবে নাকি? একে তো তানহা আমাকে এভাবে জড়িয়ে ধরেছে, সেই আগে রুহি ফেটে যাচ্ছে, তার উপর তানহার এই আহ্লাদি কথাবার্তা যেন রুহির গায়ের রাগটা আরও বাড়িয়ে দিচ্ছে, যেটা রুহির চেহারা আর আমার দিকে রাগীভাবে তাকানো দেখে বোঝা যাচ্ছে। তখন আমি বললাম, তানহা তুই রুহির সাথে বাসায় যা, আমার একটা জরুরি কাজ আছে, আমি পরে আসছি, তখন তোর সাথে কথা বলবো। এমনিতেই মাথার ওপর বিপদ ঘুরঘুর করছে, তুই কথা বলে সেই বিপদটা আর বাড়িয়ে দিস না। ভয়ে ভয়ে রুহির দিকে তাকিয়ে বললাম কথাটা। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও, কিন্তু তাড়াতাড়ি বাসায় ফিরে আসবে, আমি কিন্তু তোমার অপেক্ষা করব। তারপর রুহি আর তানহা দুজনে মিলে বাসার ভেতর যেতে লাগলো। আর রুহি আমাদের বাসার দরজার সামনে দাঁড়িয়ে তানহাকে বলল, তানহা তুমি বাসার ভিতরে যাও, আমার রুদ্রকে একটা কথা বলার আছে, সেটা বলে আসি, কেমন? আচ্ছা ঠিক আছে। কথাটা বলেই তানহা আমাদের বাসার ভিতর ঢুকে যায়। এদিকে আমি শুধু দেখছিলাম রুহি তানহাকে নিয়ে বাসার ভেতরে যায় নাকি আবার ফিরে এসে আমাকে কিছু বলে। কিন্তু যখন দেখলাম রুহি সামনে গিয়ে আবার থেমে গিয়ে তানহা কিছু বলতেছে, তখন আমি বাইক ঘুরিয়ে বাসা থেকে বেরিয়ে যেতে থাকি। ঠিক তখনই রুহি পেছন থেকে চিৎকার করে বলল, এই কুত্তা দাঁড়া বলছি, পালিয়ে যাবি কোথায়? রুহির চিৎকার শুনে আমি দাঁড়িয়ে যাই। তখন রুহি আমার কাছে এসে বলল, বাহ, আমার কাছ থেকে পালানো হচ্ছে তাই তো, কিন্তু পালিয়ে যাবি কোথায়? রাতে বাসায় আসবি না, তখন তোকে আমি দেখে নেব। আমি পালাতে যাব কেন? আমি কিছু করেছি নাকি যে কাউকে ভয় পেয়ে পালাবো? আমার কথা শুনে রুহি রাগে কণ্ঠে বলল, কিছু করার নেই তাই তো? আমি বারবার তোমাকে বলছি ওই তানহা শাকচুনির কাছ থেকে দূরে দূরে থাকতে, কিন্তু আমার কথার কোনো মূল্যই নেই তোমার কাছে। উল্টা তানহার কাছে এমন ভাবে বাইকে বসেছিলে যেন তানহা তোমার নিজের বউ লাগে। আবার ওই শাকচুনি কত ঢং করে বলে, তুমি তাড়াতাড়ি বাসায় এসে, তোমাকে ছাড়া আমার ভালো লাগে না। এখন তো ইচ্ছা করছে ওই শাকচুনির মাথার চুলগুলো ছেড়ে দিতে আমার। আরে এতে এত রাগ আর কি আছে? আসলে ভাইকে এমনিতেও জায়গা কম থাকে, আর তানহা নাকি বাইকে উঠতে ভয় পায়, তাই একটু জড়িয়ে ধরে বসেছে। আর এতদিন পরে যেহেতু আমাদের বাসায় এসেছে, সেহেতু আমার সাথে একটু কথা বলতে চাইবে, এটাই তো স্বাভাবিক। তাই বলে তুই এত রেগে যাবি নাকি? রুহিকে বোঝানোর জন্য বললাম কথাটা, কিন্তু হয়ে গেল উল্টা। কারণ আমার কথা শুনে রুহি আরও রেগে গেল। তখন রুহি বলল, কি বলে তুই? আমি রাগ করি তাই না? আর তুই যখন আরেকজনের সাথে ল্যাপটালেপটি করে বাইকে করে ঘুরে বেড়াচ্ছ, তার বেলায় কিছুই না। তুই এক্ষুনি আমার সাথে বাসার ভিতরে আয়, তোর সাথে আমার দরকার আছে। আমি বাইরে কোনো ঝামেলা করতে চাই না। রুহির কথা শুনে বেশ বুঝতে পারছি, এখন যদি আমি ওর সাথে বাসায় ভিতরে যাই তাহলে রুহি আমাকে আস্ত রাখবে না, একদম শেষ করে দিবে। তখন আমি বললাম, আমাকে দেখে কি তোর পাগল মনে হয়? আমি এখন তোর সাথে বাসায় যাই
আর তুই আমার ওপর সেদিনের মতো অত্যাচার শুরু কর। এবার আর তা হবে না। কথাটা বলেই আমি রুহির সামনে থেকে চলে যাই। তখন রুহি পেছন থেকে চিৎকার করে বলল, কতক্ষণ বাইরে থাকবি আমিও দেখে নেব। রাতে বাসায় ফিরবি না, তখন তোর খবর আছে কুত্তা কোথাকার। রুহির এই কথা শেষ করতে আমিও চোখের আড়াল হয়ে যাই। আর আমি এটাও জানি এখনও হয়তো রুহি আমাকে মনে মনে বকা দিচ্ছে। আর রুহির সামনে থেকে চলে এসে ভালোই হলো, না হলে সুদূর হাজারটা প্যাঁচাল শুনে আমার মাথাটা খারাপ হয়ে যেত। তাই কিছুক্ষণ বাইরে ঘোরাঘুরি করে পরে বাসায় গেলে এমনিতেই সব ঠিক হয়ে যাবে। অন্যদিকে রুহি রোদের সাথে রাগারাগি করে বাসার ভিতরে গিয়ে দেখে তানহা আমার আম্মুর সাথে হেসে হেসে কথা বলছে। আর তানহাকে দেখলে কেন জানি রুহির একটা বেড়ে যায়। তখন রুহি নিজের ভিতর চেপে রেখে হাসি মুখে ওদের কাছে যায়। তখন আমার আম্মু বলল, রহিমা, তুই একটু তানহার সাথে বসে গল্প কর। আমি চুলার উপর রান্না বসিয়ে রাখছি, সেটা আগে শেষ করে আসি। আচ্ছা ঠিক আছে বড় আম্মু, তুমি যাও, আমি তানহার সাথে কথা বলছি। আম্মু যখন রান্না করে চলে যায় তখন তানহা রুহিকে বলল, হাই রুহি, কেমন আছো? তখন তো আর কিছু জিজ্ঞাসা করা হলো না। আগে ভালো ছিলাম, তবে এখন খুব একটা আর ভালো নেই। তা তোমার কি অবস্থা? আগে ভালো ছিলাম, এখন ভালো নেই মানে? কথাটা ঠিক বুঝলাম না। আসলে হঠাৎ করে মাথাটা ব্যথা করতেছে, তাই খুব বেশি ভালো লাগছে না। ও আচ্ছা, তাই বলো। তা হঠাৎ মাথা ব্যথার কারণ কি? আগে থেকে প্রবলেম ছিল নাকি? সবসময় আমার মাথা ব্যথার কারণটা তো তুই নিজেই। রুহি, তুমি কি বললা বুঝতে পারিনি। আরে তেমন কিছু না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো তুমি ফিরে যাবো কবে? রুহি কথা শুনে তানহা অবাক হয়ে যায়, কারণ মানুষ বাড়িতে বেড়াতে আসলে বলে কতদিন থাকবে। আর তানহা আসতে না আসতে রুহি বলছে কবে ফিরে যাবে। তখন তানহা বলল, মাত্র তো আসলাম, দেখি কবে চাই। আর এবার একটা নতুন প্ল্যানও মাথায় আছে, সেটাকে কমপ্লিট করেই তারপর যাব। তানহার কথা শুনে রুহি বেশ চিন্তায় পড়ে যায়, কারণ তানহা আর রুহি দুজনেই সমবয়সী। আর রুহির সন্দেহ তানহা মনে মনে রৌদ্রকে পছন্দ করে। আর তাই তানহার মুখে প্ল্যানের কথা শুনে রুহির চিন্তাটা আরও বেড়ে যায়। তখন রুহির মুখে একটা মিথ্যে হাসির ভাব নিয়ে বলে, তাই নাকি? তা তোমার প্ল্যানটা কি জানতে পারি নাকি? যদি প্রেম সংক্রান্ত হয় তাহলে বলতে পারো, যদি পারি তোমাকে একটু সাহায্য করব। তোমার ধারণাটা খারাপ না, ভালোই বলছো। আর তোমার সাহায্য তো লাগবেই। সময় মতো তোমার কাছে সব বলবো। এখন আমি গিয়ে ফ্রেশ হয়ে নেই, পরে তোমার সাথে এ নিয়ে কথা বলবো। কথাটা বলেই তানহা সেখান থেকে চলে যায়। আর তানহার কথাটা শোনার পরে রুহির মাথার চিন্তাটা আরও বেড়ে যায়, কারণ রুহি যে সন্দেহ করেছে এখন তানহার কথা মনে হচ্ছে সেটাই সত্যি হতে যাচ্ছে। আর তখন রুহি মনে মনে বলে যে যাই বলুক আর করুক না কেন, সে রৌদ্রকে কারো হতে দেবে না। তার জন্য রুহির যা করতে হয় রুহি তাই করবে। আর এসব ভাবতে ভাবতে রুহি নিজের বাসায় চলে যায়। এদিকে আমি বাইরে বসে থাকতে থাকতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তাই ভাবছি এখন বাসায় যাওয়া উচিত। বাসায় গেলে যা হবে সেটা পরে দেখা যাবে। তাই 7-5 না ভেবে আমি বাসায় চলে আসি। বাসার সামনে এসে একবার ভালো করে চোখ বুলিয়ে দেখে নেই আমার চোখ, মানে রুহি কোথাও আছে নাকি। কিন্তু না, দেখে মনে হচ্ছে রুহি এখন নাই। তাই খুব সাবধানে বাসার ভিতরে ঢুকে নিজের রুমে চলে যাই। আর আমি নিজের রুমে গিয়ে ওয়াশরুমে চলে যাই ফ্রেশ হতে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসতে দেখি তানহা আমার রুমে বসে আছে হাতে 2টা মগ নিয়ে। আর আমাকে দেখে বলল, এই নাও, তোমার জন্য আমি নিজের হাতে কফি বানিয়ে আনছি। কি বলো, কেমন হলো? বাইরে থেকে এসে 1 কাপ গরম কফি হলে ব্যাপারটা খারাপ হয় না। তখন আমি তানহার হাত থেকে কফির মগটা হাতে নিয়ে কফিতে ছোট একটা চুমুক দিলাম। তবে কফিটা একটু খেতে বুঝতে পারলাম যে না, তানহা মনে হয় কফিটা বেশ ভালোই বানাতে পারে। তখন আমি বললাম, বাহ তানহা, কফি তো তুই বেশ ভালোই বানাতে পারিস, দারুণ হয়েছে কফিটা। তো জামাই যে হবে সে অনেক ভাগ্যবান হবে, যে প্রতিদিন তোর হাতে এমন মজাদার কফি খেতে পারবে। আমার কথা শুনে তানহা বেশ খুশি হয়েছে, আবার সাথে একটু লজ্জাও পেয়েছে, যেটা ওর মুখ দেখে বোঝা যাচ্ছে। কথাটা বলেছে আমি আবার কফিটা মুখে নিতে যাব, ঠিক তখনই আমার রুমের সামনে দরজায় কে যেন টোকা দেয়। আর আমি দরজা থেকে তাকিয়ে যাকে দেখি, তাকে দেখে আমার মুখের কপিটা মুখের ভিতরেই আটকে যায়, কারণ দরজার সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটা স্বয়ং রুহি ছিল। আর আমার দিকে রাগে একটা লোক নিয়ে তাকিয়ে আছে, পালা যেন চোখ দিয়ে আমাকে ঘিরে খায়। রুহিকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তানহা বলল, আরে রুহি, তুমি দরজার বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে আসো। তানহার কথা শুনে রুহি আমার রুমে আসে। তখন রুহি আমার দিকে চোখ লাল করে তাকিয়ে বলল, আমি মনে হয় তোমাদের বিরক্ত করলাম। তোমরা কথা বলছো, আমার এখানে আসাটা মনে হয় ঠিক হয়নি। আরে না, তেমন কিছু না। তুমি আসছো ভালোই হলো, একসাথে বসে আড্ডা দেওয়া যাবে। আর জানো, রুদ্র ভাইয়া বলছে আমার হাতে কফি নাকি দারুণ টেস্ট। তাই নাকি?
তাহলে তো খুবই ভালো। আমি অবশ্য এত ভালো কফি বানাতে পারি না যে আমার হাতে কফি খেয়ে কেউ এত প্রশংসা করবে। রুহি কথাটা তানহাকে বলল, মূল উদ্দেশ্যটা যে আমি ছিলাম সেটা খুব ভালোভাবেই বুঝতে পারছি। তখন আমি বললাম, সবাইকে দিয়ে সব কাজ হয় না। কেউ কেউ শুধু শুধু সারাদিন খায়া সারাদিন চিন্তা করে কি করে অন্যজনকে জ্বালানো যায়। কথাটা বলে আমি হাসতে থাকলাম, আর রুহিও খুব ভালোভাবে বুঝতে পেরেছে কথাটা আমি ওকেই বলেছি। রুহি তখন রেগে আগুন হয়ে যায়, না পারছে তানহার সামনে আমাকে কিছু বলতে আর না পারছে কিছু করতে, তাই রাগে নিজের ঠোঁট নিজে কামড়ে ধরেছে রুহি। তখন পাশে থেকে তানহা বলল, রুহি, তোমরা বসে গল্প করো, আমি তোমার জন্য 1 কাপ কফি বানিয়ে নিয়ে আসি। তুমি একটু টেস্ট করে দেখো আমি কেমন কফি বানাই। কথাটা বলেই তানহা আমার রুম থেকে বেরিয়ে যায়। আর তানহা রুম থেকে বের হওয়ার সাথে সাথে রুহি বসা থেকে উঠে আমার গলা চেপে ধরে আর রাগে গড়গড় করতে করতে আমাকে বলে, কোথা কি বললি তুই? আমি সারাদিন খাই আর তোকে জ্বালাই, তাই না? আরে না, এটা আমি তোকে বলিনি, এটা তো এমনি মজা করে বলেছি। এখন গলাটা ছাড়, না হলে আমি মরেই যাবো তো। আমি কি বোকা নাকি যে তুই যা বলবি আমি সব বিশ্বাস করব? আমি জানি কথাগুলো তুই আমাকেই বলেছিস। আর কি বললি? তা না খুব মজা আর কফি বানায়, আর ওর জামাই যে হবে সে খুব ভাগ্যবান হবে, তাই না? রুহি দেখ, এখন আমাকে ছাড়, না হলে তানহা যদি এসে দেখে যে তুই আমাকে এভাবে ধরে আছিস তাহলে ও উল্টাপাল্টা কিছু একটা ভাবতে পারে। আমার কথা শুনে রুহি আমাকে ছেড়ে দিয়ে একটু দূরে সরে বসে আর আমাকে বলে, বাবা, আমার চেয়ে দেখি তোমার তানহাকে নিয়ে বেশি চিন্তা। আস্তে আস্তে এত প্রেম কোথা থেকে আসলো? আজকে তোমার কাছ থেকে সেটাই জানবো আমি। আর সারাদিনের যত হিসাব আছে সব একসাথে নিব। একটু অপেক্ষা করো, তাহলে বুঝতে পারবে এই রুহি কি জিনিস। বলে একটা রহস্যময় হাসি দিল। রুহির কথা শুনে আমি চুপ হয়ে গেলাম, কারণ আজকে সারাদিন রুহি এমনিতেই আমার উপর ভীষণ রেগে আছে। জানি না রুহি আমার সাথে কি করতে যাচ্ছে। আমি যখন এইসব নিয়ে ভাবনায় ব্যস্ত, এর ভিতর তানহা রুহির জন্য কফি নিয়ে রুমে আসে আর রুহি হাতে কফির মগটা দেয়। রুহি তখন কফিটা নিয়ে কয়েক চুমুক খাওয়ার পরে রুহি বলল, তানহা, তুমি সত্যি অনেক ভালো কফি বানাও। যে তোমাকে পাবে সে তোমার হাতের কফি খেয়েই পাগল হয়ে যাবে। আরে রুহি, তুমি কিন্তু একটু বাড়িয়েই বলছো। আমি এতটাও ভালো বানাই না, একটু আধটু শিখেছি আমার স্পেশাল একজন মানুষকে খাওয়ানোর জন্য। বাহ, এটা তো খুব ভালো কথা। আমিও একটু একটু পারি কফি বানাতে। আজকে বানিয়ে একজনকে খাওয়াবো। সে যদি বলে যে আমার হাতের কফি তার ভালো লাগে, তাহলে তোমাকেও বানিয়ে খাওয়াবো। কারণ সে আবার কার হাতের কফি কেমন হয় সেটার উপরে ডিগ্রি নিয়েছে, তো তাই ভাবছি তাকে দিয়েই প্রথম টেস্টটা করাবো। কথাটা বলে রুহি আমার দিকে তাকিয়ে আবার সেই রহস্যময় হাসি দেয়। আর রুহির কথা শুনে আমার ভিতরে ভয়টা আরও বেড়ে যায়, তাই আমি আর তাদের মাঝে কোনো কথা বলিনি। রুহি আর তানহা কথা বলছে আর আমি মাঝখান থেকে দর্শক হয়ে বসে বসে তাদের কথা শুনছি। একটু পরে রুহি ওদের বাসা চলে যায় আর তানহা চলে যায় আমার কাছে গল্প করতে। আর ওরা দুজন চলে গেলে আমিও নিজেকে রিল্যাক্স করার জন্য মোবাইলে গেম খেলতে থাকি। আমি রুমে বসে মোবাইলে গেম খেলছি প্রায় 1 ঘন্টা হলো। আর তাই ভাবছি এবার একটু পড়তে বসি। আমি যখন পড়তে বসেছি ঠিক তখনই আম্মু আমার রুমে আসে আর আমাকে বলে, রোদ্র, তুই রুহিদের বাসায় যা তো। আমি এখন কোথাও যেতে পারবো না, এখন আমি পড়তে বসবো। আরে তোর চাচি বলছে যেতে, রুহির নাকি কোন পড়াটা বুঝতে অসুবিধা হইতেছে, তাই তোকে বলছে কি একটু বুঝিয়ে দিয়ে আসতে। এখন দেরি না করে তাড়াতাড়ি যা, তারপর এসে পড়তে বস। চাচির কথা শুনে আমি আর কিছু বললাম না, কিন্তু মনে ভয় একটাই, রুহি যদি আবার কোনো ঝামেলা করে তখন কি হবে। আর সব থেকে বড় কথা, রুহি আজকে এমনিতেই আমাকে ওয়ার্নিং দিয়ে গেছে। জানি না কপালে কি আছে। আমি সিঁড়ি দিয়ে উপরে উঠছি আর আমার কাছে মনে হচ্ছে বিপদে একটা একটা ধাপ করে সামনে এগিয়ে যাচ্ছি। তারপর রুহিদের বাসার সামনে গিয়ে কলিং বেল দিতে চাচি এসে দরজা খুলে দেয়। চাচি আমাকে দেখে বলল, রৌদ্র বাবাকে দেখতে একটু রুহির নাকি কোন পড়াটা বুঝতে অসুবিধা হচ্ছে, একটু বুঝিয়ে দে। আচ্ছা চাচি, আমি দেখছি। কথাটা বলেই আমি রুহির রুমে যাই আর রুমে গিয়ে দেখি রুহি রুমে নাই। আমি রুহির পড়া টেবিলে বসে একটা বই দেখছিলাম। এমন সময় রুমে প্রবেশ করে আর রুহি দিকে তাকিয়ে আমার চোখ ছানা বড়া হয়ে যায়, কারণ রুহি হাতে দেখি ইয়া পরে একটা মগ, যেটার উপর দিয়ে আবার ধোয়া বের হচ্ছে। রুহি আমার এরকম তাকানো দেখে বলল, আরে এটুকু তো অবাক হওয়ার কিছু নেই, সামনে আরো আছে, একটু সবুর করো, সব দেখাবো। কথাটা বলে রুহি ওর হাতের মগটা আমার সামনে রেখে গিয়ে রুমের দরজাটা ঠাস করে লাগিয়ে দেয় আর আমার সামনে এসে বলে, আজকে সারাদিনের হিসাবটা এখন নিব। বলেছিলাম না পালিয়ে কতক্ষণ থাকবে, আমার কাছে তো আসতেই হবে। কথাটা বলে রুহি হাসতে থাকে। তখন আমি বললাম, এখন কোনো হিসাব টিসাব নাই,
তোর নাকি কোন পড়ায় অসুবিধা আছে সেটা দেখা, বুঝিয়ে দিয়ে চলে যাব। আরে রাখো তোমার পড়া, আগে এটা দেখো, তোমার জন্য নিজের হাতে কফি বানিয়ে এনেছি। খেয়ে বলো তো দেখি আমার হাতের কফিটা কেমন হলো। কথাটা বলে রুহি আমার দিকে কফির মগটা এঁকে দেয়। আর এত বড় মগে এত কফি দেখে আমার মাথা ঘুরে যাওয়ার অবস্থা, কারণ এই মগে কম করে হলেও আধা লিটার কফি আছে। আর এতগুলো কফি খেলে নির্ঘাত আমি শেষ হয়ে যাব। তখন রুহির দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বললাম, দেখ রুহি, আজকে আমার সাথে যা হয়েছে সব আমার ইচ্ছার বিরুদ্ধে। আমি যদি তানহাকে না আনতে যেতাম তাহলে আম্মা আমাকে বকা দিত। বিশ্বাস কর, আমি তানহাকে শুধু বোনের চোখে দেখি, এর বেশি কিছু না। এখন যদি এতগুলো কফি খাই তাহলে আমি মরে যাব। তুই এটা ছাড়া অন্য কোনো শাস্তি দে, আমি সব মেনে নিব। আমার কথা শুনে রুহি কিছুক্ষণ কি যেন ভাবলো। পরে রুহি বলল, আচ্ছা ঠিক আছে, আজকের মতো তোমার কথা মেনে নিলাম, কিন্তু এরপরে যদি তোমাকে তানহার সাথে বেশি মিশতে দেখি না, তাহলে কিন্তু তোমার খবর আছে। রুহি কথা শুনে মনে খুব খুশি লাগছে। তখন আমি বললাম, আমি জানতাম তুই আমার কথা শুনবি। আসলে রুহি, তুই অনেক ভালো। এত খুশি হওয়ার কিচ্ছু নেই, অন্যায় যেহেতু করেছো তাহলে শাস্তি তোমাকে তো পেতেই হবে। তবে এত কফি খেতে হবে না, অন্য শাস্তি। আচ্ছা বল, কফি খাওয়া ছাড়া আর কি করতে হবে? কফি খেতে হবে না এটাই বেশি। যতক্ষণ না পর্যন্ত আমার মন না ভরবে ততক্ষণ পর্যন্ত তোমার ওই ঠোঁট দুটোর স্বাদ আমাকে নিতে দিতে হবে, একদম বাধা দিতে পারবে না। কথাটা বলেই রুহি আমার দিকে এগিয়ে আসতে থাকে। আর রুহির কথা শুনে আমার পরিচয় পানি শুকিয়ে যায়। আর তখন আমি রুহিকে বললাম, রুহি দেখ, এখন কিছু করিস না, চাচি বাসে আছে। যদি এসব দেখে তাহলে আমি সারা জীবনের জন্য চাচির সামনে মুখ দেখাতে পারবো না। প্লিজ এখন আমার সামনে আসিস না। আমার কথা শুনে রুহি আমার কাছে আসতে গিয়েও আবার থেমে গেছে। এইটা দেখে আমার মনে একটু শান্তি লাগছে। যাক, অবশেষে রুহি একটু হলেও বুঝতে পেরেছে। তখন রুহি আমাকে বলল, এটা বললে তো হবে না, আমি এখন আমার মনের ইচ্ছা পূরণ করবই। আর আগে একবার তোমার ওই মিষ্টি ঠোঁটের ছোঁয়া পেয়েছিলাম, তারপর থেকে শুধু আশায় ছিলাম কবে আবার সেই সুযোগ পাবো তোমার ঠোঁটের ছোঁয়া পাওয়ার। আর তুমি তো আমাকে ইচ্ছে করেই তোমার ঠোঁটের স্বাদ নিতে দেবে না, তাই অন্যায় যেহেতু করেই ফেলেছো তাহলে সেটা সুযোগ তো আমি নিবই। এখন তুমি আমাকে ভালোই ভালোই আমার কাজটা করতে দাও, তাহলে তোমার জন্যই ভালো, কারণ যত বেশি দেরি করবে আমার তত বেশি নেশা ধরে যাবে। আর যদি তুমি আমাকে তোমার ঠোঁটের স্বাদ নিতে না দাও তাহলে আমি এখনই আম্মুকে গিয়ে বলবো তুমি আমাকে খারাপ কথা বলেছো আর আমার গায়ে হাত দিয়েছো। এখন ভেবে দেখো কি করবা। রুহির এত বড় বক্তব্য শুনে আমার মাথা ঘুরঘুর করতে লাগলো। এই মেয়ে নিশ্চয়ই পাগল হয়ে গেছে। তখন আমি বললাম, রুহি তুই নিশ্চিত পাগল হয়ে গেছিস, তাড়াতাড়ি ডাক্তার দেখা, না হলে পরে কপালে জামাই মিলবে না। আর তুই কী সব আবল তাবল বলছিস? আমি কখন তোকে খারাপ কথা বলেছি আর কখন তোর গায়ে হাত দিয়েছি? তুই মিথ্যা কেন বলছিস? আমার কথা শুনে রুহি বলল, হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি শুধু তোমার ভালোবাসা পাওয়ার জন্য, আর আমি এটা না পাওয়া পর্যন্ত হাল ছাড়বো না। আর কি বললা তুমি? আমার কপালে জামাই মিলবে না? আমার জামাই তো তুমি, আর তুমি আমার সামনেই বসে আছো, তাই আমার আর কোনো জামাইয়ের প্রয়োজন নেই। এখন যদি তুমি আমার জামাইয়ের ঠোঁটের স্বাদ নিতে বাধা দাও তাহলে কিন্তু আমি সত্যি সত্যি সবাইকে বলবো যে তুমি আমার গায়ে হাত দিয়েছো, খারাপ কথা বলেছো। আর এটা যে মিথ্যে কথা সেটা তুমি আর আমি ছাড়া আর কেউ কিন্তু জানে না। আমার যদি সবাইকে বলি যে তুমি আমার সাথে করেছো তাহলে কিন্তু সবাই বিশ্বাস করবে, কারণ সবাই মেয়ে মানুষের কথাই বিশ্বাস করবে, তোমারটা কেউ বিশ্বাস করবে না। এখন ভেবে দেখো কি করবা। রুহির কথা শুনে সত্যি আমার গলা শুকিয়ে মরুভূমি হয়ে গেছে। কারণ এখন যদি রুহি সত্যি সত্যি সবাইকে বলে যে আমি ওর সাথে উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করেছি বা কোনো বাজে কথা বলেছি, তাহলে সবাই এটাই বিশ্বাস করবে। আর আমি যদি সারাদিন গলা ফাটেও চিৎকার করে বলি যে আমি কিছু করিনি, তারপরেও সবাই আমাকেই দোষারোপ করবে। কারণ এই সমাজে নারী নির্যাতন মামলা থাকলেও কোনো পুরুষ নির্যাতন মামলা নাই। তাই আমি মনে মনে চিন্তা করলাম, এখন রুহির সামনে থেকে কোনো রকম একটা বুদ্ধি করে পালাতে হবে, দেখি কাজ হয় কিনা। তখন আমি বললাম, রুহি শোন না, আমার না ভীষণ চাপ দিয়েছে, এখনই আমার ওয়াশরুমে যাওয়া লাগবে, তুই একটু অপেক্ষা কর, আমি ওয়াশরুম থেকে আসতেছি, তখন তুই ইচ্ছা মতো তোর মনের আশা পূরণ করে নিস, আমি কোনো বাধা দিব না। আমার কথা শুনে রুহি বলল, ও মা, আমার জান পাখিটা এত ভালো হলো কেমন করে গো, যে বলছে আমি আমার ইচ্ছা পূরণ করব আর সে কোনো বাধা দিবে না? আমি তো আগে থেকেই ভালো, এখন প্লিজ আমাকে যেতে দে, না হলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আমি ওয়াশরুম থেকে এসে
আবার তোর কাছে আসতেছি। ওল আমার বাবুটা, ঠিক, যাও, আমি তোমার জন্য অপেক্ষা করছি। রুহির কথা শুনে আমার মনের ভিতর একটা অন্যরকম আনন্দ লাগছে। এটা ভেবে যে শাকচুনিটাকে বোকা বানাতে পেরেছি, এসব চিন্তা করে মুচকি হেসে আমি রুহির রুম থেকে বেরোতে যাচ্ছি, তখনই রুহি বলল, জান পাখি, তুমি কোথায় যাচ্ছ? কোথায় আবার যাচ্ছি? বাসে যাচ্ছি, ওয়াশরুমে যাব, বললাম না তোকে? ওয়াশরুমে যাবে ভালো কথা, তাই বলে বাসায় যাওয়া লাগবে নাকি? তুমি আমার ওয়াশরুমে যাও, বাসায় যাওয়া লাগবে না। এই রে, কাম ছেড়েছে, এখন ধরা খেয়ে যাবো না তো? যে কোনোভাবে এখান থেকে পালাতে হবে। তখন আমি বললাম, না না না, আমি অন্য কারো ওয়াশরুম ব্যবহার করি না, তাই আমাকে বাসে যেতে হবে। আমার কথা শুনে রুহি মনে মনে বলে, তুমি কি ভেবেছ আমি তোমার চালাকি বুঝতে পারবো না? তুমি এখন গেলে যে আর আসবে না সেটা আমি ভালো করে জানি। তখন রুহি বলল, আমি যদি তোমার ওয়াশরুম ইউজ করতে পারি, তাহলে তুমি কেন আমারটা ইউজ করতে পারবে না? আর একদিন তো আমার সব কিছুই তুমি ইউজ করবে, তাহলে আজকে শুধু ওয়াশরুমটা ইউজ করলে সমস্যা কোথায়? এই রে, এইবার মনে হয় সত্যি চিপায় পড়ে গেছি। চাকচুনিটা বুঝে গেল নাকি যে আমি ওর থেকে পালাতে চেয়েছি? মনে মনে বললাম। তখন আমি বললাম, পরে কি ইউজ করব আর না ইউজ করব সেটা পরে দেখা যাবে, এখন সামনে থেকে সর, আমাকে যেতে দে। কথাটা বলে যে আমি দরজা থেকে যাচ্ছি, ঠিক তখনই রুহি আমার টি শার্টের কলার ধরে ফেলে আর আমাকে ধাক্কা মেরে ওর খাটের ওপর ফেলে দিয়ে রুহি আমার পেটের উপর চেপে বসে আর আমার মুখের কাছে মুখ এনে রুহি বলল, কি ভাবছো গো জান পাখি? তুমি আমাকে বোকা বানিয়ে চলে যাবে আর আমি বুঝতেই পারবো না? হুম, এটা তো হবে না। আমি জানি তুমি এখন একবার আমার কাছ থেকে ছাড়া পেলে আর এত সহজে তুমি আমার কাছে ধরা দেবে না, তাই এখন আর তোমাকে এত সহজে ছাড়ছে না গো সোনা পাখি। রুহি আমার উপর বসার পর থেকে কেমন যেন লাগছিল, একে ভয়, তার উপর অন্যরকম একটা অনুভূতি যা আমি বলে বোঝাতে পারবো না। তখন আমি বললাম, আমার কিছু বলার আগেই রুহি ওর নরম হাতের একটা আঙুল আমার মুখে দিয়ে আমাকে চুপ করিয়ে দিল। আর রুহি আমাকে বলল, চুপ, একদম চুপ, আর একটা কথা বলবে না। এখন যা হবে শুধু দেখো, আমি চাই না তোমার জন্য এই রোমান্টিক মুহূর্তটা নষ্ট করতে। কথাটা বলে রুহি একদম আমার মুখের কাছে এসে পড়ে। ওর মুখের মাতাল করা নিঃশ্বাস আমার মুখের উপর পড়ছিল। আমি এখন বোকার মতো রুহির চোখের দিকে অবলম্বকে তাকিয়ে আছি। রুহি আমার মাথার দুপাশে চুলগুলো ওর নরম হাত দিয়ে খামচে ধরে আস্তে করে আমার ঠোঁটের সাথে ওর নরম গোলাপের পাপড়ির মতো ঠোঁটগুলা মিলিয়ে দেয়। তখন আমার চোখের সামনে রুহির দুটো চোখ ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছিলাম না। আর এদিকে রুহি সমান তালে আমাকে লিপ কিস করে যাচ্ছে, কিন্তু কখন যে আমি রুহির সাথে তাল মিলিয়ে ওর কিসের রিপ্লাই দিতে থাকি এটা নিজেও জানি না। আর রুহি যখন বুঝতে পারলো আমি ওর সাথে রিপ্লাই দিচ্ছি, তখন রুহি যেন আরো পাগল হয়ে গেল আর এমনভাবে লিপ কিস করতে থাকলো যে যে কোনো সময় আমার ঠোঁট ছিঁড়ে যেতে পারে। আর এইভাবে ঠিক কতক্ষণ চলছে তা ঠিক বলতে পারবো না, কিন্তু হঠাৎ আমার মাথায় আসে যে আমি এটা কি করছি। রুহি না হয় পাগলামি করছে, তাই বলে আমি ওর সাথে পাগল হব নাকি? এদিকে রুহি যেরকম শুরু করেছে, জানি না নিজের অজান্তে কোনো ভুল না হয়ে যায়, তাহলে সারা জীবন নিজের কাছে অপরাধী হয়ে থাকবো। ঠিক তখনই রুহিকে আমি ধাক্কা দিয়ে নিজের উপর থেকে সরিয়ে দিই। আমার ধাক্কা খেয়ে রুহি আমার পাশে শুয়ে পড়ে আর আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে থাকে আর খুব জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। আমি তখন উঠে বসে জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করি। তখন রুহি আমাকে বলল, রুদ্র, তোমাকে সত্যি অনেক ভালোবাসি, আর ধন্যবাদ এত সুন্দর একটা মুহূর্ত উপহার দেওয়ার জন্য। রুহি কথা জবাব দেওয়ার মতো কোনো কথা এখন আমার কাছে নাই। আমি কিছু না বলে রুহির রুম থেকে বেরিয়ে যাই। আমি বেরিয়ে যাচ্ছি দেখে চাচি কিচেন থেকে আমাকে বলল, রোদ্র, এখন বাসায় যাস না, রান্না হয়ে গেছে, খেয়ে তারপর যাস। চাচি, তোমার মেয়ে যা খাওয়াইছে তা কবে হজম হবো জানি না, যেদিন হবে সেদিন এসে খাবো। কথাটা বলেই আমি রুহিদের বাসা থেকে বেরিয়ে যাই আর সিঁড়ি দিয়ে নিচে নামছি আর শুধু ভাবছি আমার সাথে এটা কী হয়ে গেল। আমি কেন তখন রুহিকে বাধা দিতে পারলাম না? তাহলে কি আমিও কি রুহিকে ভালোবেসে ফেলেছি? এসব নানান চিন্তা করে আমিও বাসা চলে আসি। আর আমি বাসায় এসে দেখি আম্মু আর তানহা সোফায় বসে টিভি দেখছে আর হেসে হেসে কথা বলছে। আমি তাদের দেখে যে আমি আমার রুমের দিকে যেতে থাকি, ঠিক তখন তানহা বলল, রৌদ্র ভাইয়া, এখানে এসে বসো, সবাই মিলে কিছুক্ষণ গল্প করি। তানহার কথা শুনে আমি পিছন ফিরে তাকিয়ে তানহাকে বললাম, এখন আমার ভালো লাগছে না, পরে সবাই মিলে আড্ডা দেওয়া যাবে, আমি রুমে যাচ্ছি, শরীরটা খুব ক্লান্ত লাগছে। এবার পাশে থেকে আম্মু আমাকে বলল, রৌদ্র, তোর কি হয়েছে? তোকে দেখতে এমন লাগছে কেন?
মনে হচ্ছে কোথাও যুদ্ধ করে ফিরে আসছিস। মাথার চুল এমন এলোমেলো হয়ে আছে, চোখ লাল দেখাচ্ছে, কি হয়েছে তোর? আম্মুর কথা শুনে আমি বেশ ঘাবড়ে যাই। আম্মুকে কিছু বুঝে ফেলো নাকি? তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। না, যেভাবে হোক কিছু একটা বলে আম্মুকে বোঝাতে হবে। তখন আমি বললাম, আসলে আম্মু রোহিতের বাসা যাওয়ার পর থেকে মাথাটা ব্যথা করতেছে, তাই এমন দেখাচ্ছে। মনে হয় রুমে গিয়ে একটু রেস্ট করলে সব ঠিক হয়ে যাবে। মুখটা মলিন করে বললাম, যাতে বুঝতে না পারে। তাহলে রুমে গিয়ে রেস্ট কর, আর আমি তোর জন্য ওষুধ পাঠিয়ে দিচ্ছি। আমি আর কিছু না বলে সোজা আমার রুমে চলে আসলাম। আর মনে মনে ভাবছি, একটুর জন্য ধরা খাওয়ার হাত থেকে বেঁচে গেছি। তখন ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে নিজেকে একটু ঠিক করে নিলাম, যাতে আর কেউ কোনো সন্দেহ করতে না পারে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে বিছানায় শুয়ে আছি আর রোহির সাথে ঘটে যাওয়া বিষয়টা নিয়ে ভাবছি। তখন তানহা আমার রুমে আসে। তখন তানহা আমাকে বলল, এই নাও, তোমার জন্য কফি বানিয়ে আনছি, একটু খাও, দেখবে মাথা ব্যথা কমে গেছে। কফির মগটা এগিয়ে দিয়ে বললাম। তানহার কথা শুনে আমি শোয়া থেকে উঠে বসি আর ওর হাত থেকে কফির মগটা হাতে নেই। আসলে কিছুক্ষণ আগে আমার ওপর দিয়ে যা গেছে, এখন একটু কফি খেলে ব্যাপারটা খারাপ হয় না। তখন কফিটা খেতে খেতে তানহাকে বললাম, তানহা, তোর হাতে এমন মজার কফি খেলে তো আর ওষুধের দরকার নাই, মাথা ব্যথা এমনিতেই কমে যাবে। আমার কথা শুনে তানহা একটু লজ্জা পায়। তখন তানহা মুচকে এসে বলল, তুমি একটু বাড়িয়ে বাড়িয়ে বলো। আরে না, যা সত্যি তাই বললাম। তারপর আমি হাতে মোবাইলটা নিয়ে আবার কফি খাওয়ায় মনোযোগ দিই। আর তানহা আমার পাশে বসে কি যেন ভাবছে, কোনো কথা বলছে না। তাই আমিও চুপচাপ বসে কফি খেতে থাকি। তখন হঠাৎই তানহা বলল, একটা কথা বলি, সত্যি করে উত্তরটা দিবা। কি কথা বল শুনি। যদি উত্তর দেওয়ার মতো হয় তাহলে অবশ্যই দিব। তোমার আর রুহির মাঝে কি কিছু আছে? কিছু আছে মানে? বুঝলাম না, বুঝিয়ে বল। না মানে তোমার আর রুহির মাঝে কি কোনো প্রেম বা ভালোবাসার সম্পর্ক আছে নাকি, সেটা বললাম। তানহার কথা শুনে আমি চিন্তায় পড়ে যাই, ও কি সব বুঝে গেছে নাকি। তখন আমি একটু রাগী ভাব নিয়ে বললাম, কী সব ফালতু কথা বলছিস? রোহির সাথে আমার প্রেমের সম্পর্ক থাকতে যাবে কেন? আর ভাই বোনের মাঝে এসব করা ঠিক না, আর আমি করবো না। আমার কথা শুনেই তানহার মলিন মুখটা পূর্ণিমার চাঁদের মতো হাস্যোজ্জ্বল হয়ে উঠল। তখন তানহা মৃদু হেসে বলল, সত্যি তোমাদের মাঝে কিছুই নাই? এত সত্যি সত্যি বলতে পারবো না, নাই বলেছি মানে নাই। আমার কথা শুনে তানহা আমার হাত থেকে আধা খাওয়া কফির মগটা নিয়ে নেয় আর হাসির মুখে বলে, হইছে, আর কফি খেতে হবে না, এখন একটু শুয়ে পড়ো, তোমার মাথাটা আমি টিপে দিই, দেখবি খুব আরাম লাগবে। তানহার কথা শুনে আমি বালিশটা নিয়ে ওর পায়ে শুয়ে পড়ি। আর তানহা আমার মাথার পাশে বসে ওর নরম হাত দিয়ে আমার মাথা টিপে দিচ্ছে, আবার চুলগুলো টেনে দিচ্ছে। ফ্রিতে তানহার এমন সেবা যত্ন পেয়ে আমার কী যে ভালো লাগছে, যা বলে বোঝাতে পারবো না। তানহা মেয়েটা সত্যি অনেক ভালো। যতবার আমাদের এখানে আসে ততবার আমার অনেক খেয়াল রাখে। অন্যদিকে রুহি শাকচুনিটা সবসময় খালি আমার সাথে ঝগড়ায় লেগে থাকে। তখন আমি তানহাকে বললাম, তানহা, তোর যে বর হবে সে সত্যিই অনেক লাকি হবে রে, যে তোর মতো একটা কেয়ারিং একটা বউ পাবে। আমার কথা শুনে তানহা বলল, তাহলে নিজে বিয়ে করে বউ বানিয়ে নিলেই তো হয়, আমি তো রাজিই আছি। ওই বিড়বিড় করে কি বলিস যে এত কাছে থেকেও শুনতে পাই না? বলছি, যখন বউ হব তখন দেখে নিও আমি কার বউ হই। দেখবো। আচ্ছা, একটা কথা বলি, রাখবে? চুল টানতে টানতে বললাম। বল কি কথা। কালকে বিকালে আমাকে নিয়ে একটু ঘুরতে যাবে? তুই আমার এত সেবা যত্ন করে, তাই তোকে নিয়ে ঘুরতে যাওয়া আমার দায়িত্বের ভিতর পড়ে। যা, কালকে বিকেলে তোকে নিয়ে ঘুরতে যাব, আর সাথে তোর জন্য ফুচকা ফ্রি। তখন তানহা অনেক খুশি হয়ে বলল, আমি জানতাম তুমি আমাকে না করতে পারবে না, সত্যি তুমি অনেক ভালো। আমার গাল টেনে বললো কথাটা। তখন আমি দুষ্টুমি করে বললাম, হয়েছে, এখন পাবনা দিয়ে ভালো করে চুলগুলো টান, কারণ আমার ফুচকার টাকা আগে উসুল করতে হবে। তারপর তানহা আরও কিছুক্ষণ আমার চুল টেনে মাথা টিপে চলে যায়। আর আমিও নিচেকে সবার সাথে রাতে ডিনার করে এসে শুয়ে পড়ি। শুয়ে থেকে কিছুক্ষণ মোবাইল চালিয়ে একসময় ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে তানহা ডাকে আমার ঘুম ভাঙে, তবে ঘুম থেকে বেশ অবাক হই। আজকে রুহি আমাকে ঘুম থেকে ডেকে তুলেনি, তার মানে রুহি আজ আমাদের বাসায় এখনও আসেনি। তবে সেটা ভালোই হলো, আসলে এবার আমাকে জ্বালানো শুরু করতো। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবার সাথে নাস্তা করে নেই আর ভার্সিটি যাওয়ার জন্য রেডি হয়ে আম্মুকে বললাম, আম্মু, তোমাদের আদরের গুণধর্মী রুহি কি আজকে কলেজ যাবে নাকি আমি একাই চলে যাব? তুই চলে যা, রুহি আজকে যাবে না। আমি বলছি তানহার সাথে রুহিকে সময় দেওয়ার জন্য, যা তুই।
তখন আমি তানহাকে বললাম, তানহা বিকালে তুই রেডি হয়ে থাকিস, আমি ভার্সিটি থেকে এসে তোকে নিয়ে ঘুরতে যাব। আচ্ছা, তুমি আসার আগেই দেখবে আমি রেডি হয়ে বসে আছি। তারপর আমি আর কিছু না বলে বাইক নিয়ে একাই চলে যাই ভার্সিটিতে। তবে আজকে কেন জানি বাইকের পেছনে বসে রুহির বকবাগানিগুলো খুব মিস করছিলাম ওর জ্বালানোগুলো। পরে ভার্সিটিতে এসে চলে যাই বন্ধুদের কাছে, আর সবার আড্ডা, গল্প আর ফাজলামের মধ্যেই সারাদিন সবগুলা ক্লাস শেষ করে বাসার দিকে যেতে থাকি। আর আজকে ছুটির পরে বন্ধুদের সাথে আড্ডা দিইনি, কারণ তানহাকে নিয়ে আবার একটু বাইরে যেতে হবে। মেয়েটা নিশ্চয়ই কত আশা নিয়ে বসে আছে, কিন্তু এখন একটা চিন্তা যে মাথায় কাজ করছে। তানহাকে তো বললাম ওকে নিয়ে ঘুরতে যাব, কিন্তু রুহি যদি জানতে পারে তাহলে কি হবে? ও তো এমনিতেই তানহাকে সহ্য করতে পারে না। এখন যদি শোনে যে তানহাকে নিয়ে আমি ঘুরতে যাব, তাহলে তো রুহি আমাকে শেষ করে ফেলবে। আর এসব নিয়ে চিন্তা করতে করতে আমি বাসায় এসে পড়ি। বাসার সামনে এসে বাইকটা রেখে মনে মনে দোয়া করি যাতে রুহি কিছু জানার আগেই যেন তানহাকে নিয়ে বেরিয়ে যেতে পারে, কারণ রুহি জানলে জীবনে আমাকে তানহার সাথে যেতে দেবে না। তখন মনে মনে দোয়া পড়ে বুকে ফু দিয়ে বাসার ভিতরে যাই। আর বাসার ভিতরে গিয়ে যা দেখি, এতে আমার চোখ কপাল উঠে গেছে। কারণ আমি বাসার ভিতরে ঢুকতে দেখি তানহা আর রুহি দুজনে শাড়ি পরে সাজুগুজু করে একদম রেডি হয়ে সবাই বসে বসে এসে গল্প করছে। আর আমাকে বাসার ভিতর আসতে দেখে তানহা বলল, এই তো রৌদ্র ভাইয়া এসে গেছে, যাও গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও, তারপর আমরা 3 জন মিলে ঘুরতে যাব। ও আমরা 3 জন মিলে ঘুরতে যাব তাই না? আমার কথা শুনে পাশে থেকে রুহি বলল, কেন 3 মিলে কি ঘুরতে গেলে কি কোনো সমস্যা হবে নাকি? যদি সমস্যা হয় তাহলে তোমরাই যাও, আমার যাওয়া লাগবে না। না না না, সমস্যা হবে কেন? আমি এমনি বললাম। আচ্ছা তোরা বসে অপেক্ষা কর, আমি ফ্রেশ হয়ে আসতেছি। আচ্ছা ঠিক, তাড়াতাড়ি যাও, এমনিতেও বিকেল হয়ে গেছে প্রায়। আমার কিছু না বলে সোজা রুমে চলে আসি। রুমে এসে ব্যাগটা রেখে চলে যাই ওয়াশরুমে গোসল করতে। ওয়াশরুমে গিয়ে শাওয়ার ছেড়ে দিয়ে চুপটি করে নিচে বসে থাকি। মাথায় পানি পড়ছে আর নিচে বসে বসে ভাবতে থাকি রুহি নিশ্চয়ই আমাদের উপর নজর রাখার জন্যই আমাদের সাথে ঘুরতে যেতে চাইছে, কারণ এমনিতেই রুহি কোথাও ঘুরতে যায় না। কলেজ থেকে এসে সারাদিন বাসার মধ্যে থাকে আর বাসার উপর ঈগল পাখির মতো নজরদারি করে। আজ যেহেতু তানহা আমার সাথে ঘুরতে যাবে বলেছে, তাই রুহিও সাথে যোগ দিয়েছে ঘুরতে যেতে। শাকচুনিটার একটু বিশ্বাস নেই আমার ওপর। আমি সব ভাবছি আর কৌশল করছি। অন্যদিকে রুহি আর তানহা বসে বসে কথা বলছে, কোথায় কোথায় ঘুরতে যাবে, কী কী খাবে ইত্যাদি ইত্যাদি নানান বিষয় নিয়ে কথা বলছে দুজনে মিলে। তখন তানহা বলল, আচ্ছা রৌদ্র সেই কখন গেছে, তাহলে এখনো আসছে না কেন? নাকি আমাদের নিয়ে ঘুরতে না যাওয়ার প্ল্যান করছে রুমে বসে? আচ্ছা তুমি তাহলে এখানে বসো, আমি গিয়ে দেখি কেন এত দেরি করছে, আমি সাথে করে নিয়ে আসতেছি। আচ্ছা যাও, গিয়ে দেখো পাটপাটা কি করে। এদিকে আমি গোসল শেষ করে রুমে এসে টাওয়াল পরে আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো ঠিক করছিলাম। এমন সময় দরজার মধ্যে কে যেন টোকা দেয়। আমি দরজার দিকে তাকাতে দেখি রুহি আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে আর মুচকি মুচকি হাসতেছে। এটা দেখে আমি বললাম, ওই বড় ভাইয়ের দিকে এমন হা করে তাকিয়ে আছিস কেন? লজ্জা করে না? যা এখান থেকে। আমার কথা শুনে রুহি মুচকি এসে আমার রুমে ঢুকে আস্তে করে দরজাটা লাগিয়ে দেয় আর আমার কাছে আস্তে আস্তে বলে, একটা টাওয়াল পরে এমন হট হয়ে যদি কোনো মেয়ের সামনে দাঁড়িয়ে থাকো, তাহলে মেয়ে মানুষ হাঁ করে তাকিয়ে থাকবেই, এটা আমার দোষটা কোথায়? ওই তো লজ্জা শরম কি বাজারে ফ্রিতে বিক্রি করে দিলি নাকি? হ্যাঁ, যে বড় ভাইয়ের সামনে মুখে যা আসে তাই বলতেছিস? তাড়াতাড়ি আমার রুম থেকে বের হওয়া বলছি, আমি এখন কাপড় চেঞ্জ করব। আমার কথা শুনে রুহি রাগে একটা ভাব নিয়ে বলল, আর একবার যদি তোমার ওই মুখ দিয়ে ভাই শব্দটা বের হয় না, তাহলে এক্ষুনি টান দিয়ে তোমার টাওয়ালটা খুলে দেবো, তারপরে দেখবো তোমার এই ভাইগিরি কোথায় যায়। আর আমি আমার হবু স্বামীর হট শরীরটা দেখছি, তাতে তোমার কি? রুহির কথা শুনেই আমি এক লাফ দিয়ে 2 হাত দূরে চলে যাই ওর সামনে থেকে, কারণ এই মেয়েকে দিয়ে কোনো বিশ্বাস নাই। যদি সত্যি সত্যি আমার টাওয়াল ধরে টান মারে তাহলে ইজ্জত বলতে কিছুই থাকবে না। আমি একটু দূরে সরে গিয়ে রুহি দিকে তাকিয়ে দেখি ও আমার দিকে তাকে মিট মিট করে হাসতেছে। তখন রুহি আবার আমাকে বলল, এই রুদ্র, জানো আমার এখন কি মন চাইতেছে? আমি ওয়ার্ডরোব থেকে কাপড় বের করতে করতে বললাম, আবার কি? হ্যাঁ, ইচ্ছে করছে তোমার ওই খালি গায়ের সাথে গভীর একটা কি। ওকে আর কিছু বলতে না দিয়েই আমি বললাম, হয়েছে এবার থাম, আর কিছু বলতে হবে না। তুই কি বলবি আমি জানি, এবার তুই রুম থেকে বের হ, আমি কাপড়গুলো চেঞ্জ করি। এতই যদি জানো তাহলে আমার ইচ্ছাটা পূরণ করে দিলেই তো হয়।
আর এখন যে এত ভাব নিচ্ছ, দুদিন পরে তো আমি সবই দেখব। যাই হোক, এখন এই নীল শার্ট আর এই প্যান্টটা পরে নিচে আসো। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি আসতেছি। একদম চোরের মতো হাসবে না বলে দিলাম। মনের ভিতরে রসকস বলতে কিচ্ছু নেই। দুনিয়াতে এত মানুষ থাকতে কেন যে এই রোবটটাকে ভালোবাসতে গেলাম খোদাই ভালো জানে। নিরামিষ একটা। কথাটা বলেই রুহি রাগ দেখিয়ে আমার রুম থেকে বেরিয়ে গেল। আর রুহির এমন বাচ্চাদের মতো রাগ দেখে আমারও ভীষণ হাসি পায়। সত্যি কথা বলতে এখন রুহির এই পাগলামিগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে, কিন্তু সেই ভালো লাগাটা প্রকাশ করতে পারে না। কারণ রুহি যদি বুঝতে পারে যে ওর দুষ্টুমিগুলো আমি উপভোগ করতে শুরু করেছি, তাহলে ও আরও বেশি আমার মাথায় চড়ে বসবে। আর তার থেকে বড় কথা, যদিও আমি মনে মনে রুহিকে ভালোবাসতে শুরু করেছি, কিন্তু এটা প্রকাশ করা আমার সাহস নেই। কারণ এসব যদি আমার পরিবার জানতে পারে তাহলে কি হবে সেটা ভাবতে আমার গলা চুক্কি কাঠ হয়ে যায়। এসব ভাবতে ভাবতে আমি রেডি হয়ে যাই। আমি রেডি হয়ে নিচে আসতে দেখি রুহি আর তার নাম বসে কথা বলছে। তখন আমি তাদেরকে বললাম, তোদের গল্প শেষ হলে এবার চল যাওয়া যাক। আমার গলার আওয়াজ শুনে রুহি আর তানহা আমার দিকে তাকায়। আর আমাকে দেখেই দুজনে এমন হাঁ করে তাকিয়ে আসে যেন আমাকেই প্রথম দেখেছে, আগে কখনো দেখেনি। তখন তানহা বলল, বাহ, তোমাকে দেখতে তো পুরাই হিরোর মতো লাগছে, পুরাই ক্রাশ। আমি রুহি দিকে তাকাতেই রুহি আমাকে সাথে সাথে চোখ মারে। তখন রুহি বলল, ক্রাশ তো হবেই, আমার হিরো বলে কথা। কি বললা রুহি? কিছু না, চলো যাই, দেরি হয়ে যাচ্ছে। তারপর আমি, রুহি আর তানহা তিনজন মিলে বাসা থেকে বেরিয়ে পড়ি। আর আমাদের বাসা থেকে কিছু দূরে একটা পার্ক আছে, তাই মনে মনে চিন্তা করলাম ওদের নিয়ে সেই পার্কে থেকে ঘুরে আসি। তাই বাসার সামনে থেকে একটা অটোরিকশা ভাড়া করি। আমি অটোরিকশার পেছনে সিটে মাঝখানে বসি, আর রুহি আর তানহা আমার দুই পাশে বসে। এদিকে রিক্সা চলছে, আর সেই সাথে রুহির অত্যাচার কতটা চলছে সেটা আর নাই বললাম। অবশেষে আমরা তিনজনে মিলে সেই পার্কে পৌঁছে যাই। তারপর পার্কে এসে আমরা তিনজন মিলে বেশ কিছুক্ষণ সময় পার্কের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। পরে কিছু বাদাম কিনে তিনজনে মিলে পার্কের মাঝে একটা টেবিলে বসে বাদাম খেতে থাকি আর টুকটাক কথা বলতে থাকি। তখনই হঠাৎ তানহা আমাকে বলল, আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করি, উত্তর দিবা? কি প্রশ্ন বল শুনি, যদি পারি তাহলে দিব। তানহার কথা শুনে রুহি আমার দিকে মুখ ঘুরিয়ে তাকায়। তখন তানহা বলল, আচ্ছা, খালাতো বোন আর খালাতো ভাইয়ের সাথে বিয়ে হলে কেমন হয়? ভালো হয় না? তানহার কথা শুনে রুহি হাসি মাখা মুখটা আধার কালো হয়ে যায় আর আস্তে আস্তে রাগের হাবা মুখের মধ্যে ফুটে উঠতে থাকে। তখন আমি বললাম, ভালো খারাপ বলে কোনো কথা নাই। যদি একজন মানুষ অপর একজন মানুষকে ভালোবাসে, বিশ্বাস করে, তাহলে খালাতো ভাই বোনের বিয়ে হতেই পারে, এতে দোষের কিছু নাই। এছাড়া আপন জনের মাঝে বিয়ে হয়েই থাকে। আচ্ছা, তুমি কি নিজেদের মাঝে বিয়ে করবে নাকি দূরে কোথাও বিয়ে করবে? সেটা এখন জানি না, সময় হলে দেখা যাবে কোথায় বিয়ে করি। কিন্তু তুই হঠাৎ এই প্রশ্ন করছিস কেন? এমনিই বললাম আর কি, কিন্তু আমি নিজেদের মাঝেই বিয়ে করব। আর মনে মনে পাত্র ঠিক করে রাখছি, এখন সে যদি রাজি হয় তাহলেই হবে। তানহার কথা শুনে রুহি তোর আগে ফেটে যাওয়ার অবস্থা, না পারছে নিজের একটা কন্ট্রোল করতে, না পারছে তানহাকে কিছু বলতে। তখন রুহি নিজের একটা আড়াল করে মুখে হাসি ভাব নিয়ে বলল, তাই নাকি তানা, তালে তালে এত দূর চলে গেছো? তা কে সেই ভাগ্যবান ব্যক্তি যাকে তুমি মনে মনে পছন্দ করে রাখছো? আছে, সময় হলে জানতে পারবে। এখন তুমি বলো রুহি, কোথায় বিয়ে করবে? কাছে নাকি দূরে কোথাও? তানহার কথা শুনে রুহি আমার দিকে তাকিয়ে বলল, আমি তো কাছেই বিয়ে করব। শুধু কাছে বললে অবশ্য ভুল হবে, যেমন দুতলার থেকে একতলার কাউকে বিয়ে করব, যাতে দিনে 10 বার বাপের বাড়ি যেতে পারি আর আসতে পারি। আর পাত্র রেডি আছে, যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা সেরে নেব, তাই না রুদ্র? তাই নাকি? তা কি এসে? খুব তাড়াতাড়ি দেখতে পারবে। রুহি কথাটা বলে আমার দিকে তাকিয়ে রহস্যময় হাসি হাসতে থাকে। তখন আমি বললাম, এই তোদের এই ফাফাচাল বাদ দিয়ে চল সারার দিকে যাই, এমনি সন্ধ্যা হয়ে গেছে প্রায়, তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। তারপর আমরা তিনজন মিলে আবার হাঁটতে থাকি। আর হাঁটতে হাঁটতে কিছু দূর যেতে সামনে একটা ফুচকার দোকান সামনে পড়ে। তখন রুহি আর তানা দুজন মিলে বায়না ধরে তারা ফুচকা খাবে। তারপর কি আর করার, তাদের দুজনকে নিয়ে দিলাম 2 প্লেট ফুচকা আর আমি নিলাম চটপটি। আমরা তিনজন একসাথে খাচ্ছি, এমন সময় তানহা বলল, এই, তুমি ফুচকা খাবে না? না আমি ফুচকা খাই না, তুই খা। আমার কথা শুনে তানহা নিজের প্লেট থেকে 1 পিস ফুচকা এনে নিজের হাতে আমার মুখের সামনে ধরে বলল, এই নাও, এইটা একবার খেয়ে দেখো, খুব মজা লাগবে।
তানহার কথা শুনে ওর দিকে তাকিয়ে দেখি তানহা আমার মুখের সামনে ফোসকা ধরে রেখেছে। তখন আমি রুহির দিকে তাকাই, আর রুহির দিকে তাকাতে দেখি রুহি রাগি চোখে আমার দিকে তাকিয়ে আছে আর বারবার চোখের ইশারা করে আমাকে না করছে তানহার হাতে ফুচকাটা খেতে। আমি জানি এখন যদি তানহাতে আমি ফুচকা খাই তাহলে রুহি আমার খবর করে ছাড়বে। তখন আমি বললাম, তানহা আমি তো ফুচকা খাই না, ফুচকা খেলে আমার পেট খারাপ হয়, তুই খা, আমি খাবো না। এক পিস খেয়ালে কারো পেট খারাপ হয় না। প্লিজ প্লিজ আমার হাতে এক পিস খাও। যদি না খাও তাহলে ভাববো তুমি আমাকে আপন মনে করো না, তাই আমার হাতে খেতে তোমার ঘৃণা লাগছে। তানহার কথা শুনে এবার পড়লাম আমি মাঠকা চিপাই, সরাসরি পারছি না তানহাকে না করতে, তাহলে ও আবার মন খারাপ করবে। অন্যদিকে রুহির দিকে তাকাতেই রুহির আগে চোখ লাল করে বারবার ইশারা করছে না খাওয়ার জন্য। তখন এক প্রকার বাধ্য হয়ে চোখটা বন্ধ করে আমি হা করলাম, আর আমি হা করার সাথে সাথে তানহা ওর হাতের ফুচকাটা আমার মুখের ভিতর ঢুকিয়ে দেয়। তখন তানহা বলল, আমি জানতাম তুমি আমাকে না করতে পারবে না, এবার খেয়ে দেখো কত মজা লাগে। তানহা দেওয়া ফুচকার বিষটা মুখের ভিতর নিয়ে আমি রুহির দিকে করুণ দৃষ্টিতে তাকাই। তখন রুহি আমার দিকে রাগে চোখ লাল করে তাকিয়ে হাতের ইশারায় বলল আমার নাকি গলা চেপে মারবে। এটা দেখে আমার অবস্থা আবারও খারাপ হয়ে যায়। তারপর সেখান থেকে খাওয়া দাওয়া শেষ করে বাসা থেকে যেতে থাকি। আর তখনকার পর থেকে রুহি শুধু আগে ফুসফুস করতে থাকে, আর যতবার সুযোগ পেয়েছে ততবারই আমাকে শুধু বলছে আমার নাকি খবর আছে। আমি ওদের নিয়ে আবার অটোরিকশা করে বাসা চলে আসি। আর আসার পথে অটোরিকশার মাঝে যে কতগুলো চিমটি রুহি খাইছি তার কোনো হিসাবই নাই। বাসায় আসার পর রুহি ওদের বাসা চলে যায় আর তানহা চলে যায় ওর রুমে। আমি নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ি। শোয়ার কতক্ষণের মাঝে আমি ঘুমিয়ে পড়ি, কিন্তু বেশিক্ষণ আর ঘুমাতে পারি নাই, কারণ হঠাৎ মনে হলো কে যেন আমার ঘুমের মাঝে গলা চেপে ধরেছে। এদিকে আমার প্রাণ নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম, আর আমি চোখ মেলে তাকাতে দেখি রুহি আমার পাশে বসে 2 হাত দিয়ে আমার গলা চেপে ধরেছে আর আমার দিকে এমনভাবে রাগে চোখে তাকিয়ে আছে যেন আমাকে আজকে খুন করে শান্তি হবে। তখন আমি কোনোভাবে রুহির কাছ থেকে নিজেকে ছাড়িয়ে একটু দূরে সরে বসি। তারপর ভালো মতো কয়েকবার নিঃশ্বাস নিয়ে আমি রুহিকে বললাম, ওই তুই কি পাগল হয়ে গেলি নাকি যে ঘুমের মাঝে কেউ এমন করে গলা চেপে ধরে? এখন যদি মরে যেতাম তাহলে কি হতো? আমার কথা শুনে রুহি মনে হয় আরও বেশি রেগে গেছে। তখন রুহি আমাকে বলল, হ্যাঁ আমি পাগল হয়ে গেছি। তুই আমার সামনে বসে অন্য একটা মেয়ের হাতে পুচকা খাবি আর আমি বসে বসে দেখবো, তাই না? আর তোকে নিজের হাতে খুন করবো আমি, তারপর নিজেকে শেষ করে দেবো। রুহির এমন রাগ দেখে আমি অবাক হয়ে যাই। সামান্য একটা বিষয় নিয়ে কেউ এত রাগ করে এটা আমার জানা ছিল না। তখন আমি বললাম, আচ্ছা রুহি, এই সামান্য একটা বিষয় নিয়ে তুই আমার পাগলামি করছিস কেন? আর আমি কি ইসে করে খেয়েছি নাকি? তানহা আমাকে জোর করেছে তাই তো খেয়েছি, আর তখন তুই তো আমার সামনে ছিলি, তাহলে এখন এমন করছিস কেন? ও জোর করলো আর তুই খাচ্ছিস, তাই না? কেন আমি তোকে বারবার ইশারায় মানা করেছি কিনা তুই দেখিসনি? আমি যদি তোর সাথে একটু দুষ্টামি করি তাহলে তুই আমাকে ধমক দিস, তাহলে তখন তানহাকে ধমক দিলি না কেন? নাকি ওকে ধমক দিলে তোর জলে? আচ্ছা রুহি, তুই একটু শান্ত হ। দেখ, তানহা আমাকে নিজের ভাই মনে করে, আর আমিও তানহাকে নিজের ছোট বোন মনে করি, আর তার চাইতে বেশি কিছু ভাবি না। এখন প্লিজ তুই আর এই বিষয়টা নিয়ে মাথা গরম করিস না। আসছে আমার ভাইওয়ালা, তুমি যাকে বোন মনে করে বসে আছো সে তোমাকে নিয়ে অন্য কিছু ভাবতেছে, সেটা তোমার মাথায় ঢোকে না? আর না কিছু মানে? তানহা তোমাকে মনে মনে পছন্দ করে, যেটা ওর কথাই স্পষ্ট আমি বুঝতে পারি, কিন্তু তোমাকে বলার সাহস সে করতে পারছে না, আর তাই বারবার ইনিয়ে বিনিয়ে তোমাকে সেটা বোঝানোর চেষ্টা করছে, কিন্তু তোমার মোটা মাথায় সেটা তো ঢুকবে না। কই কবে থেকে এসব ওর মাথায় ঘুরছে? আমি তো কিছু বুঝতে পারিনি। আর সব থেকে বড় কথা, আমি কখনো তানহার প্রস্তাবে রাজি হব না, এটা তুই নিশ্চিত থাকতে পারিস, যেমনটা তোর প্রস্তাবে হয়নি। এটা বললাম রুহিকে আরেকটু রাগানোর জন্য। আমি কথাটা বলার সাথে সাথে রুহি আমাকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিয়ে আমার পেটের উপর চড়ে বসে আর 2 হাত দিয়ে আমার মুখ চেপে ধরে বলে, মিস্টার রুতু, আপনি আমাকে কি মনে করেন? আমি কি তানহা নাকি যে আপনার পিছনে ঘুরঘুর করব কিন্তু কিচ্ছু বলতে পারবো না? আমি হলাম রুহি, তোমার রোমান্টিক পিচ্চি চাচাতো বোন। আমি আমার ভালোবাসা আদায় করে নেব। কথাটা বলার সাথে সাথে রুহি আমার ঠোঁটের সাথে ওর ঠোঁটগুলো মিলিয়ে দিল। তারপর আর কি বেশ কিছুক্ষণ আমাদের মাঝে টেবিল টেনিস খেলা হলো, আর সেই খেলায় আগের মতোই জিতে তাই রুহি। বুঝি না মেয়ে মানুষ এতক্ষণ নিঃশ্বাস কীভাবে রাখতে পারে, একবার কি শুরু করলে আর ছাড়তেই চায় না, আর আমি যদি ছাড়াতে চাই তাহলে কামড় মারে। তখন রুহি আমাকে ছেড়ে দিয়ে আমার বুকের উপর মাথা রাখে আর বলল, জানো রুদ্র, তোমাকে আমার নিজের চাইতেও বেশি ভালোবাসি, আর তাই তো তোমার পাশে আমি অন্য কারোর ছায়া পর্যন্ত দেখতে পারি না। তাহলে তুমি বলো
যেখানে আমি তোমার পাশে অন্য মেয়ের ছায়া দেখতে পারি না, তাহলে সেখানে কি করে আমার সামনে তোমাকে অন্য কোনো মেয়ে নিজে খাইয়ে দিবে, সেটা আমি কি করে সহ্য করব? আমি পারবো না। তো তোমার পাশে আমি ছাড়া অন্য কাউকে আমি মেনে নিতে পারবো না। কথাটা বলে রুহি আমার বুকের মাঝে কান্না করে দেয়। রুহির কান্নার আওয়াজটা যেন আমার হৃদয়ের মাঝে আঘাত করছিল। ওর চোখের পানি যে আমি কোনো সময় সহ্য করতে পারি না। আর তাই তো আজ অবধি আমাকে শত জ্বালানোর পরেও ওকে কখনো কড়া গলায় কথা বলিনি। তাহলে আজ কী করে আমার বুকের মাঝে রেখে ওর চোখের পানি ঝরতে দিই আমি? তখন আমি রুহিকে আমার বুক থেকে তুলে নিজ হাতে ওর চোখের পানি মুছে দিয়ে বললাম, রুহি প্লিজ তুই কান্না করিস না। তোর চোখের পানি যে আমার এক অজানা কষ্টের কারণ হয়ে যায়, আমি সহ্য করতে পারি না। দেখ রুহি, তুই আমাকে কতটা ভালোবাসিস সেটা আমি জানি। আর এমন না যে আমি তোকে ভালোবাসি না, আমিও ভালোবাসি, কিন্তু সেটা দিয়ে তোকে বুকে টেনে নিতে পারবো না। কারণ আমি কখনো তোর আব্বু আম্মুকে কষ্ট দিতে পারবো না, কারণ তারা আমাকে অনেক ভালোবাসে আর বিশ্বাস করে। তাদের এই ভালোবাসা আর বিশ্বাসের কাছে যে তোর প্রতি আমার ভালোবাসাটা বড় অসহায় করে দিচ্ছে। কথাটা বলেই আমি মাথাটা নিচু করে ফেলি। এদিকে আমার মুখে ভালোবাসার কথা শুনে রুহির মুখে যেন চাঁদের হাসি ফুটে ওঠে। রুহি নিজের কানকে বিশ্বাস করতে পারছে না যে আমি ওকে ভালোবাসি, এটা রুহি নিজের কানে শুনেছে। ঠিক তখনই রুহি আমাকে খুব শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরে চুপটি করে দাঁড়িয়ে থাকে। আমিও আর রুহিকে কোনো বাধা না দিয়ে ওকে হালকাভাবে জড়িয়ে ধরি। কিছুক্ষণ পরে রুহি আমার বুকে মাথা রেখে বলল, জানো, আজকে নিজের ভেতরে এতটা খুশি লাগতেছে যে জীবনে কখনো আমি এতটা খুশি হইনি। আমি জানতাম তুমি একদিন আমাকে ঠিকই ভালোবাসবে। আমার বিশ্বাস ছিল আমার নিজের প্রতি, আমার ভালোবাসার প্রতি। আর তুমি কি বললে আমার আব্বু আম্মু রাগ করবে? মানে আমরা যদি একে অপরকে ভালোবাসি তাহলে আমার মনে হয় তারাই সবচেয়ে বেশি খুশি হবে, কারণ তারা কখনো আমাকে ছেড়ে দূরে থাকতে পারবে না। আর তোমার সাথে বিয়ে হলে আমাকেও আর দূরে যেতে হবে না, আর তাদেরও আমার জন্য খারাপ লাগবে না। হিসাব তো ভালোই বুঝোস, এবার বুক থেকে সর। সেই কখন থেকে জড়িয়ে ধরে আছিস, সারা নামই নাই, সর এখন। বুক ব্যথা করছে, হালকা ধমক দিয়ে বললাম। আমার কথা শুনে রুহি আমাকে আরও একটু শক্ত করে জড়িয়ে ধরে বলল, না, ছাড়বো না। এতদিন তোমার বুকে জোর করে জায়গা করে জড়িয়ে ধরেছি, কিন্তু আজকে ভালোবাসার অধিকার নিয়ে জড়িয়ে ধরেছি। তাই যতক্ষণ পর্যন্ত আমার মন না পড়বে ততক্ষণ পর্যন্ত ছাড়বো না। রুহির কথা শুনে আমার হাসি চলে আসে। তখন আমি মুচকে এসে বললাম, তোর আমাকে সারাদিন জড়িয়ে ধরে রাখলেও মন ভরবে না, এখন ছাড়, না হলে কেউ এসে পড়বে। ছাড়তে পারি এক শর্তে। কি শর্ত, তাড়াতাড়ি বল। লম্বা একটা লিপ কিস করতে হবে। তুই পাগল? এখন আমি এসব কিছুই পারবো না, আর একটু আগে করেছি, তাই এখন আর কিছুই হবে না। তাহলে আমিও ছাড়বো না, যে আসার আসুক আর যে দেখার দেখুক। আর একটু আগে আমি জোর করে নিয়েছি, আর এখন তুমি ভালোবেসে দিবে। দাও তাড়াতাড়ি, না হলে কিন্তু ছাড়বো না। কথাটা বলেই রুহি বাচ্চাদের মতো করে আমার বুকের মাঝে মুখটা লুকিয়ে শক্ত করে আমাকে জড়িয়ে ধরে আছে। ছাড়াতে চাইলে বলে চিৎকার করে সবাইকে ডেকে আনবে। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে, দিচ্ছি, এবার ছাড়। আমার কথা শুনে রুহি আমাকে ছেড়ে দিয়ে আমার সামনে সোজা হয়ে দাঁড়ায়। তখন আমি রুহিকে কিস করার জন্য ওর কাছাকাছি গেলাম। রুহি তখন চোখ বন্ধ করে ফেলে। ওনার দুই আঁচল দু হাতে শক্ত করে চেপে ধরে। আর আমি যতই রুহি কাছে যাচ্ছি তত যেন রুহির নিঃশ্বাস চলাচল বেড়ে যাচ্ছে। তখন আমি দুই হাত দিয়ে রুহির মাথার দুই পাশ চেপে ধরে ওর কপালে ছোট্ট করে একটা ভালোবাসার পরশ এঁকে দিই। আমি দূরে সরে আসি। তারপর কিছুক্ষণ চোখ বন্ধ করে থেকে পরে চোখ খুলে আমি দূরে সরে আসি। তখন রুহি বলল, আমি এটা বলিনি, আমি যেটা চাই ওইটা দাও। এখন কিছু হবে না, আর একসাথে বেশি খেলে মুখ পড়ে যাবে। এখন যা, পরে দিব। সত্যি বলছো তো? যা এখন। ঠিক আছে, এখন যাচ্ছি। পরে কিন্তু আমারটা চাই, না হলে কিন্তু আমি জোর করে নেব। আচ্ছা নিস তুই। কথাটা বলতে রুহি বাচ্চাদের মতো মুচকি হেসে আমার রুম থেকে চলে যায়। আমি বিছানায় বসে ভাবতে থাকি। শেষ পর্যন্ত রুহির পাগলামিটার প্রেমে পড়েই গেলাম। জানি না সামনে কপালে কি আছে। এসব ভেবে ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 8টা বেজে গেছে। তখন নিচে গিয়ে সবার সাথে কিছুক্ষণ গল্প করি। পরে সবাই একসাথে বসে ডিনার করে আবার নিজের রুমে এসে শুয়ে পড়ি। আর এইভাবেই দেখতে দেখতে বেশ কয়েকটা দিন কেটে যায়। আর সবার আড়ালে রুহি আর আমার ভালোবাসা বেশ ভালোই চলছে। এদিকে তানহাও এখনও আমাদের বাসায় আছে। আর তানহাও ইদানিং হাব ভাব খুব একটা ভালো না। সবসময় শুধু বলে আমাকে একটা কথা বলবে, কিন্তু জিজ্ঞাসা করলে বলে পরে বলবে। আর রোহিত আমাকে সারাদিন চোখে চোখে রাখে।
এক কথায় তানহাকে আমার সাথে দেখলেই রুহির শরীরে আগুন চলে যায়। তানহাকে কিছু বলতে পারে না, তবে সেই আগুনে পুড়িয়ে ছাই বানায় আমাকে। আজ সকালে ভার্সিটি যাওয়ার জন্য রেডি হচ্ছে, এমন সময় তানহা আমার রুমে আসে। আর তখন তানহা আমাকে বলল, রৌদ্র, তোমাকে একটা কথা বলতে চাই। প্রতিদিন তোর এই কথা শুনতে ভালো লাগে না, শুধু বলিস কি কথা বলবি, কিন্তু বলার কোনো নামই নাই। না, আজকে বলেই দিব। অনেকদিন মনের ভিতর কথাটা চেপে রাখছি, কিন্তু আর না, এখন সময় হয়েছে মনের কথা বলার। এত ফরিতা না করে বল কি বলবি। আমার হাতে সময় কম, রুহি মোনার বাইরে দাঁড়িয়ে আছে, ওকে নিয়ে কলেজ যেতে হবে। আমার কথা শুনে তানহা কিছুক্ষণ আমার চোখের দিকে চুপ করে তাকিয়ে থাকে। তারপর বড় একটা নিঃশ্বাস ফেলে তানহা বলল, রৌদ্র, তোমাকে আমার সেই ছোট্টবেলা থেকে ভালো লাগতো, আর বয়স বাড়ার সাথে সাথে এই ভালো লাগাটাও বাড়তে বাড়তে একসময় ভালোবাসায় পরিণত হয়। কিন্তু এতদিন তোমার কাছে ভয়ের নিজের ভালোবাসাটা প্রকাশ করতে পারি নাই, কিন্তু এখন আর নিজের মনের ভেতরে এই ভালোবাসাটা ছিপে রাখতে পারছি না। রৌদ্র, আমি তোমাকে ভালোবাসি, নিজের চাইতেও বেশি ভালোবাসি। আই লাভ ইউ রৌদ্র, আই রিয়েলি লাভ ইউ সো মাচ। কথাটা বলেই তানহা লজ্জামাখা মুখ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে আমার উত্তরে আশায়। আর এদিকে আমি তানহার কথা শুনে যেন আকাশ থেকে মাটিতে পড়লাম। মনে মনে ভাবছি, তানহা কবে থেকে আমাকে নিয়ে এইসব ভাবতে শুরু করলো, কিন্তু আমি তো ওকে কখনো বোনের বাইরে অনেক কিছু ভাবিনি। তখন আমি বললাম, তানহা কি বলছিস এগুলো? মাথা ঠিক আছে তোর? আর আমি তোর ভাই লাগি, তাহলে তুই আমাকে নিয়ে এইসব চিন্তা কী করে করতে পারলি? দেখ, এতদিন মনে মনে আমাকে নিয়ে যা চিন্তা করেছিস, আজ থেকে সব মাথা থেকে ঝেড়ে ফেল, কারণ তুই যেটা ভাবছিস সেটা কখনো হবে না। আমি তোকে ছোটোবেলা থেকে বোনের চোখে দেখে আসি, আর বাকি সময় সেই বোনের চোখে দেখব। আমার কাছে অন্য কিছু আশা করে লাভ হবে না। কেন লাভ হবে না? তুমি হয়তো এতদিন আমাকে নিয়ে কোনো চিন্তা করো নাই, কিন্তু আমি তো তোমাকে নিয়ে মনের ভিতর একটা ভালোবাসার প্রাসাদ গড়ে তুলছি। তার কি হবে? আর আজ যেহেতু আমি তোমাকে আমার মনের কথা বলছি, তাহলে তুমিও আমাকে একবার ভালোবেসে দেখো না। সত্যি বলছি, তোমাকে অনেক ভালোবাসবো, কখনো কোনো কষ্ট দিব না। তুমি যা বলবে আমি তাই করব। প্লিজ আমার ভালোবাসাটা এভাবে ফিরিয়ে দিও না। প্লিজ তানহা, বোঝার চেষ্টা কর। ভালোবাসা কখনো জোর করা হয় না, এটা সম্পূর্ণ মনের ব্যাপার। যদি দুটি মনের মধ্যে মিল থাকে তাহলে ভালোবাসা এমনিতেই তৈরি হয়ে যায়, কেউ কাউকে জোর করতে হয় না। হ্যাঁ, আমি বুঝতে পারছি তুই আমাকে ভালোবাসিস, আর এখানে তোর কোনো দোষ নেই, কিন্তু আমারও তো তোর প্রতি একটা টান থাকা লাগবে, তাহলে গিয়ে তোর সেই ভালোবাসাটা পূর্ণতা পাবে। কিন্তু তোর প্রতি আমার সেই টানটা বা ভালোবাসা আছে সেটা শুধু একটা বোনের দৃষ্টিতে, এটা ছাড়া অন্য কোনো দিকে তুই আমার কল্পনাতেও নাই। তাই প্লিজ তুই আমাকে এই বিষয়টা নিয়ে কোনো জোর করিস না, এতে তোর কোনো লাভ হবে না। আমার পক্ষে তোকে ভালোবাসা সম্ভব না। আমার কথাটা শুনে তানহা একটু রেগে যায়। তখন তানহা রাগে একটা ভাব নিয়ে আমাকে বলল, কেন সম্ভব না? মানুষ কি খালাতো বোনের সাথে প্রেম করে না? কত মানুষ আছে খালাতো বোনের সাথে প্রেম করে, আবার বিয়েও করে। সেক্ষেত্রে তোমাকে ভালোবেসে আমার ভুলটা কোথায়? আমি দেখতে অন্য মেয়েদের চাইতে কোনো অংশে কম না, বরং একটু বেশি সুন্দরী। তাহলে আমাকে ভালোবাসতে তোমার সমস্যা কোথায়? নাকি তুমি রুহিকে ভালোবাসো? তাহলে বলতে পারো আমাকে। এখন যদি আমি বলি যে আমি রুহিকে ভালোবাসি, আর এটা যদি তানহা সবাইকে বলে দেয়, তাহলে আবার ঝামেলা হতে পারে। তখন আমি বললাম, দেখ তানহা, সুন্দর দিয়ে কখনো ভালোবাসা হয় না, ভালোবাসা হয় মনে টানে, যেটা তোর প্রতি আমার নাই। আর আমি রুহিকে ভালোবাসা যাব কেন? আমি রুহিকে ভালোবাসি না। আমার কথাটা শোনার সাথে সাথেই তানহা দৌড়ে এসে আমার বুকে ঝাঁপিয়ে পড়ে আর আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, তাহলে প্লিজ আমাকে ভালোবাসো, তোমার বুকে আমাকে একটু জায়গা দাও। বিশ্বাস করো, তোমাকে আমি অনেক ভালোবাসি। আর একবার শুধু আমাকে ভালোবাসার চেষ্টা করে দেখো, তাহলে আমার ভালোবাসা দিয়ে তুমি তোমার ভালোবাসাটা আমি ঠিক আদায় করে নিব। রুদ্র, প্লিজ আমার ভালোবাসাটা ফিরিয়ে দিও না। তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমি সব করতে রাজি আছি। তুমি বললে তোমাকে সব দিয়ে দিব, তবুও আমাকে ফিরিয়ে দিও না। কথাটা বলেই আমার বুকে শক্ত করে নিজেকে আঁকড়ে ধরল তানহা। অন্যদিকে রুহি অনেকক্ষণ ধরে নিচে দাঁড়িয়ে রোদের জন্য অপেক্ষা করছে, কিন্তু রোদের আসার কোনো নামই নাই। তখন রুহি মনে মনে রৌদ্রকে হাজারটা গালি দিতে দিতে রোদের রুমে দিকে যেতে থাকে, কিন্তু রুহির কল্পনাও করতে পারে নাই তার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। আর রুহি যখন রোদের রুমের সামনে যায়, তখন দেখে তানহা রৌদ্রের বুকের মাঝে আষ্টে পিষে জড়িয়ে ধরে বারবার শুধু ভালোবাসি ভালোবাসি বলছে। আর এটা দেখে রুহি যেন পায়ের নিচ থেকে মাটি সরে যায়।
রাগে পায়ের রক্ত মাথায় চলে যায়। রুহি মনে মনে রৌদ্র তার সাথে ধোকা দিচ্ছে, আর তখনই রুহি রৌদ্রের রুমে গিয়ে চিৎকার করে বলল, এই কুত্তা, তোর কয়টা মেয়ে লাগে? আসলে আমি আগে তানহাকে আমার বুক থেকে সরানোর চেষ্টা করছিলাম, কিন্তু তানহা এত শক্ত করে জড়িয়ে ধরেছে যে আমি ওকে ছাড়াতে পারছি না। ঠিক তখনই দেখি রুহি চিৎকার করে আমাকে এইটা বলল, আর রুহি চিৎকার শুনে আমি তানহাকে ধাক্কা মারি, যার ফলে তানহা পড়ে যায়। তখন আমি বললাম, রুহি প্লিজ মাথা ঠান্ডা কর, তুই যা দেখেছিস সেটা ভুল। আমার কথাটা শুনে রুহি রাগ যেন আরও বেড়ে গেল। তখন রুহি বলল, চুপ কর তুই কুত্তা, একটা কথাও বলবি না। আমি নিজের চোখে দেখেছি তুই এতক্ষণ কি করছিলি। আমি তোকে পাগলের মতো ভালোবাসি, সেটা তোর কাছে কম হয়ে গেছে? তোর যদি এতই মেয়েদের শরীরের প্রতি লোভ থাকে তাহলে আমাকে বলতি, আমি নিজেকে তোর কাছে বিলিয়ে দিতাম। তাহলে কেন তুই অন্য মেয়ের কাছে গেলি? রুহি তুই বিশ্বাস কর, তুই যেটা দেখেছিস সেটা হয়তো সত্যি, কিন্তু এটার পেছনে গল্পটা একদম আলাদা, সেটা তুই জানিস না। প্লিজ মাথা ঠান্ডা কর, তোকে আমি সব কিছু বুঝিয়ে বলছি। তোর মতো দুশ্চরিত্র মানুষের কোনো কথাই আমি শুনতে চাই না। আর তুই কেমন মেয়ে? অন্য একজনের প্রেমিকের বুকে জড়িয়ে ধরে তোর লজ্জা করে না? বেশরম বিহায়া মেয়ে কথাকার। রুহি, মুখ সামলে কথা বলো। কে তোমার প্রেমিক? রুদ্র তো আমাকে নিজের মুখে বলেছে ও তোমাকে ভালোবাসে না, তাহলে ও আবার তোমার প্রেমিক হয় কি করে? তানহার কথা শুনেই রুহির মুখটা মলিন হয়ে যায়। চাঁদের মতো সুন্দর মুখটা যেন মুহূর্তে রাতে রাতে মিলিয়ে যায়। নিজের অজান্তেই রুহি চোখ দিয়ে পানি চলে আসে। তখন রুহি কান্না ছড়ানো কণ্ঠে বলল, এতদিন পর্যন্ত তোমাকে পাগলের মতো ভালোবেসেও আজ তুমি অন্য একটা মেয়ের সামনে আমার ভালোবাসাটা আবিষ্কার করতে পারো। আর কেনই বা পারবে না? তুমি তো কখনো আমাকে ভালোই বাসনি। আমি সব সময় তোমাকে জোর করেছি, বিভিন্ন বিষয় নিয়ে তোমাকে জানিয়েছি। কলেজে গেলে সব সময় চোখে চোখে রেখেছি যেন আমার ভালোবাসার উপরে কারোর নজর না লাগে। তোমার কখন কি লাগবে সব কিছু করার চেষ্টা করেছি, কিন্তু কিন্তু আজ দিন শেষে আমি শূন্য। তোমার ভালোবাসা আমার কপালে মিলে নাই। আর কখনো তোমাকে জ্বালাবো না, এই মুখে আর কখনো তোমাকে ভালোবাসি বলবো না। তোমাকে আর কখনো আমার এই মুখটা দেখতে হবে না। তুমি ভালো থাকো তোমার ভালোবাসা নিয়ে। আমি না হয় আমার হেরে যাওয়া ভালোবাসাটা নিয়ে হারিয়েই যাব। কথাটা বলেই রুহি কাঁদতে কাঁদতে আমার রুম থেকে চলে যায়। আমি চোখে কিছু বলবো সেই সুযোগটাও পর্যন্ত আমাকে দেয়নি। তানহার প্রতি এত রাগ হচ্ছে যে নিজেকে সামনে রাখতে পারছি না। আর তখনই তানহাকে স্টাস করে একটা চর মারি। তানহা আমার চর খেয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তখন আমি বললাম, আসলে তোর জন্য এত কিছু হয়েছে। তুই যদি আমাকে এভাবে জড়িয়ে না ধরতি তাহলে এখন এত কিছু হতো না। আর হ্যাঁ, তোকে বলছি আমি রুহিকে ভালোবাসি, আর তোর জন্য যদি রুহির কিছু হয় তাহলে তোর খবর আছে। আমি জানতাম না রুহি তোমাকে এতটা ভালোবাসে। যদি জানতাম তাহলে কখনোই তোমাকে নিজের মনের কথা বলতাম না। এখন আমাকে বলা কথার জন্য সামনে অনেক সময় পাবে। আগে রুহির খবর নাও, রাগে না কিছু করে বসে। তানহার কথা শুনে আমি ধরে রুহির বাসায় চলে আসি, সাথে তানহাও আসে। আর আমি গিয়ে দেখি চাচি রুহির দরজা ধাক্কাচ্ছে আর রুহিকে ডাকছেন। তখন আমি বললাম, চাচি রুহির কি হয়েছে? রোদ্র, রুহি তো তোমার সাথে কলেজে যাবে বলে বাসা থেকে বের হয়েছে, কিন্তু হঠাৎ দেখি কান্না করতে করতে দৌড়ে আবার বাসায় চলে আসে আর নিজের রুমের দরজা বন্ধ করে দেয়। সে কখন থেকে ডাকছি কিন্তু দরজায় খুলছে না। চাচির কথা শুনে আমার মনের ভিতর ভয়টা আরও জেগে বসে, কারণ রুহি এমনিতেই অনেক রাগী। জানি না আবার রাগের মাথায় কি করে বসে। তখন আমরা সবাই মিলে রুহিকে ডাকতে থাকি দরজা খোলার জন্য, কিন্তু রুহি কোনো সাড়া দিচ্ছে না। আর ঠিক তখনই রুহির রুম থেকে একটা চিৎকারের আওয়াজ আসে। এটা শুনে নিজেকে আর ঠিক রাখতে না পেরে রুহির রুমের দরজা ভেঙে ফেলে। আর রুমের ভিতর গিয়ে যা দেখি এটা দেখার জন্য মোটে প্রস্তুত ছিলাম না, কারণ রুমে গিয়ে দেখি রুহি নিজের হাত কেটে ফেলেছে আর রক্তে পুরো ফ্লোর ভিজে গেছে। রুহির এমন অবস্থা দেখে চাচি চিৎকার করে কান্না করে দেয়। এর ভিতর আমার আম্মু রুহির রুমে চলে আসে। আমি দৌড়ে গিয়ে রুহির হাতের কাটা জায়গায় চেপে ধরি আর একটা কাপড় দিয়ে পেঁচিয়ে কোলে তুলে নেই হাসপাতালে নেওয়ার জন্য। রুহিকে যখন কোলে তুলি তার আগে রুহি শুধু একটা কথাই বলে, খুব ভালোবাসি রুদ্র, তোমাকে ছাড়া বাঁচবো না। কথাটা বলেই রুহি অজ্ঞান হয়ে যায়। তারপর তাড়াতাড়ি আমরা রুহিকে নিয়ে হাসপাতালে চলে আসি। এর ভিতর আমার আব্বু আম্মু, রুহির আব্বু আম্মু সবাই চলে আসে। রুহিকে চিকিৎসা করার জন্য ডাক্তার ওকে নিয়ে যায়। আমরা সবাই বাইরে দাঁড়িয়ে ওর জন্য অপেক্ষা করতে থাকি। তখন আম্মু এসে
সব কিছু জানতে চায় আমাদের মাঝে কি হয়েছে, কেন রুহি এমন কাজ করলো। আমার কথা শুনে তানহা আমাকে সব কিছু বুঝিয়ে বলে। আর 1 ঘন্টা পরে ডাক্তার এসে বলল, রোগীর হাত বেশ খানিকটা কেটে যাওয়ার ফলে শরীর থেকে অনেক রক্ত বের হয়ে যায়। আমরা ক্ষত স্থান ড্রেসিং করে দিয়েছি। বেশি চিন্তার কিছু নেই, একটু খেয়াল রাখলেই হবে। রোগী এখন ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠলেই দেখা করতে পারবেন। কথাটা বলেই ডাক্তার চলে যায়। আর পরিবারের সবাই মিলে রুহি রুমে গিয়ে অপেক্ষা করতে থাকে কখনো জেগে ওঠে। আর আমি বাইরে বসে মনে মনে আল্লাহকে ডাকতে থাকি। এইভাবে প্রায় 2 ঘন্টা পরে রুহি ঘুম থেকে ওঠে, দেখে সবাই ওর পাশে বসে আসে, শুধু আমি নাই। এটা দেখে রুহির মনটা খারাপ হয়ে যায়। তখন আমার আম্মু রুহির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, রুহিমা, তোকে ছোটবেলা থেকে আমরা কত আদর দিয়ে বড় করছি, যখন যা চাইছিস দিছি, তাহলে আজ কেন আমাদের কিছু না বলে এমন করতে গেলি? বল, তোর কি চাই? আমার কিচ্ছু লাগবে না। তোমরা কেন আমাকে বাঁচাতে গেলে? আমি মরতে চাই, আমাকে তোমরা মেরে ফেলো। তোকে তো সেই ছোটবেলা থেকে আমার ছেলে রোজের বউ হিসেবে নিব বলে ভাবছিলাম। তাহলে তুই যদি মরে যাস, তাহলে আমার ছেলেটার কি হবে? ও তো বিয়ের আগেই বিধবা হয়ে যাবে। আমার মুখে এমন কথা শুনে রুহি অনেক আনন্দ লাগে, কিন্তু মুখে এটা প্রকাশ করে না। তখন রুহি বলল, আমাকে তোমার ছেলের বউ বানাতে হবে না। সে আমাকে ভালোবাসে না, সে তো অন্য কাউকে ভালোবাসে। রুহির আমার কথা শুনে তানহা বলল, রুহি, তুমি রৌদ্রকে ভুল বোঝো না। রৌদ্র তোমাকে ভালোবাসে, আর তখন তুমি যা দেখছো তখন সবটা আমার দোষ ছিল। আর সত্যি বলছি, তুমি যে রৌদ্রকে এত ভালোবাসো এটা আমি জানতাম না। জানলে কখনো এমনটা বলতাম না। আর তোমার এই হিরোর মতো জামাই দেখলে যে কেউ প্রেমে পড়তে চাইবে, তাহলে আমার দোষ কোথায়? তাই বলি কি, তাড়াতাড়ি বিয়ে করে নাও, না হলে অন্য কেউ এসে নিয়ে যাবে। তানহাও সবার কথা শুনে রুহি আসল বিষয়টা বুঝতে পারে। তখন রুহি সবার সামনে বলল, ওই, আমার জামাই কই? রুহির কথা শুনে সবাই একসাথে হেসে ওঠে। তখন আমার আম্মু বলল, আরে পাগলি, জামাই তো এখনো হয়নি, আগে বিয়ে কর, পরে জামাই বলে ডাকিস। আর রৌদ্র বাহিরে বসে তোর জন্য চিন্তা করছে, তোর ভয়ে ভিতরে আসছে না। তাহলে আমি কালকেই বিয়ে করবো, আমার বিয়ের ব্যবস্থা করো। আর এখন তোমরা সবাই বাইরে গিয়ে আমার জামাইকে ভিতরে পাঠাও, ওর সাথে আমার হিসাব আছে। রুহির কথা শুনে সবাই হাসতে হাসতে রুমের বাইরে চলে আসে। আমি ভিতরে একটা টেবিলে মাথা নিচু করে বসে আছি। আমার সময় তানহা আমাকে বলল, এই যে স্যার, ভিতরে যান, আপনার বউ আপনাকে ডাকছে। বউ মানে? সেটা গেলেই বুঝবে, আর দেরি করলে কপালে শনি আছে। কথাটা বলেই তানহা চলে যায়। আমি উঠে রুহির রুমের ভিতর যাই। আমি রুমে গিয়ে দেখি রুহি উল্টে দিকে ফিরে শুয়ে আছে। তখন আমি ওর পাশে গিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিতেই রুহি আমার হাতটা ছাড়ে মেরে ফেলে দেয়। তখন আমি বললাম, রুহি প্লিজ আমাকে মাফ করে দে, আর কখনো এমন করব না। তোর কিছু হলে যে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না, কারণ আমি যে তোমাকে অনেক ভালোবাসি। আমার কথা শুনে রুহি শোয়া থেকে উঠে আমাকে জড়িয়ে ধরে। আমিও তখন রুহিকে জড়িয়ে ধরি। তখন রুহি বলল, আমাকে আর কখনো কষ্ট দিলে তোমার খবর আছে বলে দিলাম। আর কখনো কোনো মেয়ের দিকে তাকালে খবর আছে। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবা সব শুনবো। রুহি আমার বুকে চুপটি করে শুয়ে আমার ঠোঁটগুলো আঙুল দিয়ে নাড়াচাড়া করতেছে, আর আমি ওর মাথায় হাত বলে দিয়েছি। তখন রুহি বলল, এই জামাই, মধু খেলে কি হয় গো? মধু খেলে শরীরে শক্তি হয়। আমি মধু খাবো, শরীরটা অনেক দুর্বল লাগছে। ঠিক, বাজার থেকে এনে দেবো। বাজারে মধু খাবো না, তোমার ঠোঁটের মধু খাবো। এই না না না, এটা হাসপাতাল, এখানে এইসব কিছু হবে না। যা হবে বিয়ের পর বাসায় গিয়ে। আমার কথা শুনে রুহি আমাকে ধাক্কা মেরে ওর বেডে শুয়ে দেয়। রুহির পাশের বেডে একজন বৃদ্ধা মহিলা ছিল। তখন রুহি বলল, দাদি, কালকে আমার বিয়ে, তোমার দাওয়াত। এখন তোমার মুখটা একটু ওইদিকে ঘোরাও, আমি একটু মধু খাই। কথাটা বলে রুহি যে আমার ঠোঁটের কাছে আসলো, তখন আমি বললাম, আরে দাঁড়াও একটু। কেন, কি হয়েছে? এই যে পাঠকেরা অনেক তো পড়লেন, এবার একটু আড়ালে যান দেখি। বউ আমার একটু অসুস্থ, সে নাকি মধু খাবে, তাই আপনারা বাড়িতে যান, আবার অন্য সময় দেখা হবে, টাটা। এই যে ম্যাডাম, এবার শুরু করেন, দেখি কত পারেন আপনি। আর আমার কথা শুনতেই এটা না বুঝলে তুমি একটা বোক্কা।